দেখি পরীক্ষা করলাম। এখন দেখছি অরিজিনাল অথরিকে নিয়েই রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রহরের কথা শুনে অথই রেগে যাবার কথা, কিন্তু অথই রাগলো না। উল্টো মুখ ঘুরিয়ে জানালার দৃষ্টি রেখে চলন্ত যানবাহনের দিকে তাকিয়ে আছে। আজ কেন যেন প্রহরের সঙ্গে রেগে কথা বলতে ইচ্ছা করছে না। অফিসের সামনে চলে এলো, দেখলো বাস এসেছে মোট 5টা। সবাই যার যার মতো বাসে বসে আছে। একটি বাসে কেবল বড় বড় কর্মকর্তাদের জন্য, সেই বাসেই প্রহর যাবে। আর এমপ্লয়িদের জন্য বরাদ্দকৃত 4টি বাসের একটিতে করে অথই যাবে। প্রহর অথইকে গাড়ি থেকে নামিয়ে বলেছিল ওর জন্য অপেক্ষা করতে। গাড়িটা অফিসের ভেতরে পার্ক করে চলে আসবে সেই। প্রহর অফিসের ভেতরে চলে যায় গাড়ি নিয়ে, আর অথই অপেক্ষা করছে প্রহরের জন্য। এমন সময় তনবি এসে অথইর পাশে দাঁড়িয়ে বলল, বাহ, আজ তো দারুণ লাগছে তোমায়। শাড়িতে যত সুন্দর দেখায়, এর বিস্ফোরণে তোমায় ততটা পিচ্ছি দেখায়। কেউ সরাসরি আমার প্রশংসা করলে আমি ভীষণ লজ্জা পাই। থাক, লজ্জা পেতে হবে না। শোনো, একটা কথা বলি। বলুন। তুমি আমাদের সঙ্গে যাচ্ছ না? কেন হঠাৎ করে এই কথা? এর মানে কি? কারণটা কি আমাকে বলুন। অথই উত্তেজিত হয়ে প্রশ্ন করছে তনবিকে। তনবি জবাব দেওয়ার আগে কেউ এসে অথইর হাত থেকে ব্যাগ এক হাতে নিয়ে অন্য হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, কারণ তুমি আমার সঙ্গে আমার পাশে বসে যাচ্ছ। মানে? রাঙামাটি থেকে ঢাকায় ফিরে আসা আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। কি বলেছিলে মনে আছে? আমি যা বলবো তাই করবে। তোমার বাবাকে তো এই কথাগুলো বলেই কনভিন্স করেছিলে। অথই দাঁড়িয়ে পড়ল। প্রহর অথইর মুখোমুখি হয়ে জবাব দেয়। অথই প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি সামান্য একজন এমপ্লয়ি হয়ে অফিসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে যাই কি করে? সামান্য কেউ নও তুমি, তোমাকে আমি চাই। তোমার এর চেয়ে বড় পরিচয়ে কি দিতে হবে তাদের কাছে? প্রহরের শক্ত গলায় বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল অথই। লোকটার আবেগ প্রবণতা বেড়েছে, তাই অথইকে এতটা প্রাধান্য দিচ্ছে। আবেগ কমে গেলেই বিবেক কাজ করবে। প্রহরের হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। প্রহর প্রতিবাদ করলো না, ধীরে ধীরে এগিয়ে যায় বাসের দিকে। বাসে উঠে নিজেদের সিটে বসে পড়ল। অথই জানালার পাশের সিটে বসলো। প্রহর ওর পাশে বসলো না, বাস থেকে নেমে কোথায় চলে গেল। অথই মেকি হাসি দিয়ে আনমনে বলল, বড় লোকেদের ভালোবাসা সবসময় লোকের আড়ালে উপচে পড়ে, তাদের সমকক্ষ নয়। এমন মানুষদের ভালোবেসে যায় আড়ালে আবডালে। প্রহরও তার ব্যতিক্রম নয়। আড়ালে তাকে কতটা চোখে হারালো আজ, আর এখন তার সে পাশেই নেই। তাকে একা বসিয়ে চলে গেছে কোথাও। হয়তো তার প্রিয় তাদের কাছে গিয়েছে, যারা প্রহর বলতেই জ্ঞান হারায়। পানি, বিস্কুট, চিপস এগুলো নিয়ে এলাম। যদিও রাতে আমার খিদে পায় না, তবুও কিনে রাখলাম। অথবা আর কিছু কেনা লাগবে তোমার জন্য? জানালার দিকে তাকিয়েছিল অথই। প্রহরের কথা শুনে পাশ ফিরে তাকাতেই দেখতে পেল প্রহর নানান রকমের খাবার নিয়ে এসেছে। খাবারগুলো নিচে রেখে বেশ আরাম করে ওর পাশের সিটে গা এলিয়ে বসলো। অথই প্রহরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কোথায় গিয়েছিলেন? পানি আর খাবার কিনতে গিয়েছিলাম, এই মাত্রই তো বললাম তোমাকে। প্রহর খানিকটা অবাক হলো অথইর কথায়। অথই নিজেই নিজের কাজে লজ্জিত বোধ করছে। কি না কি ভেবে এতক্ষণ লোকটাকে মন্দ কথা বলছিল। অথই লজ্জা আর সংকোচ উভয়ে রোষানলের শিকার হয়ে প্রহরের সঙ্গে স্বাভাবিক হতে পারছে না। অথই জানালার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বাসের প্রত্যেকটা সিট মানুষের পরিপূর্ণতা পেল। ঠিক 10টা বাজতেই অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা সব কয়টা বাস নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বাস চলছে। প্রহর তাকিয়ে আছে অথইর দিকে। অথইর দৃষ্টি জানালাতে। ঢাকা শহর তখনও নিজেকে লাল নীল হলদে আলোয় গায়ে মাখিয়ে রেখেছে। সেই রঙিন আলোতে প্রহর দেখছে তার অথইকে। অফিসের সবচেয়ে চটপটে স্বভাবের দুর্দান্ত বালিকা অথই এখন কতটা শান্ত হয়ে বসে আছে, কেউ না দেখলে বিশ্বাস করতে চাইবে না। অথই ষষ্ঠ ইন্দ্রিয় বলছে প্রহর ওর দিকে তাকিয়ে আছে। অথইর ইচ্ছা হলো চট করে প্রহরের দিকে তাকিয়ে তাকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে, কিন্তু নিজেকে আর প্রহরের সামনে ধরা দিতে ইচ্ছে করছে না। প্রহরের চোখের দৃষ্টি মোটেও স্বাভাবিক নয়।
কি যেন খুঁজে বেড়ায় তার মুখের দিকে তাকিয়ে। অথই, প্রহরের ডাক শুনে অথই চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তে দ্বিতীয় ডাক পড়ল। এবার নিজেকে সামলে অথই প্রহরের দিকে তাকালো। প্রহর অথইকে কিছু বলতে গিয়েও থেমে যায়। অথই কি কাঁদছে? কিন্তু কিন্তু কেন? তড়িঘড়ি করে অথইকে আদুরে গলায় প্রহর জিজ্ঞাসা করলো। কি হয়েছে অথই? কাঁদছো কেন? আচমকা প্রহরের প্রশ্ন শুনে অথই স্থির হলো। ডান হাত দিয়ে চোখ স্পর্শ করলো। ভেজা চোখ। কাঁদছিল কখন? কি হলো বলছো না কেন? চোখে কি যেন পড়েছে। জানালা বন্ধ করে দিন, ময়লা ঢুকবে না আর চোখে। কথাটি বলে প্রহরের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলল। প্রহর দীর্ঘশ্বাস ছাড়লো। জানালার দিকে তাকিয়ে দেখলো জানালা বন্ধ। এসি বাসে কি আর জানালা খোলা থাকে? অথচ অথই অকপটে স্বীকারও করলো যে জানালা খোলা ছিল, তাই চোখে ময়লা ঢুকেছে। ব্যাপারটা আর ঘাটালো না প্রহর। অথইকে নিজের মতো করে ছেড়ে দিল। রাত 1:45। বাস থেমেছে রেস্তোরাঁর সামনে। বাস থামার তীব্র ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙল অথইর। নিজেকে আবিষ্কার করলো একটি চাদরের আড়ালে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল প্রহরের ঘুমন্ত মুখখানা। কি মনে করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। রেস্তোরাঁর বাতিগুলোর আলো এসে প্রহরের মুখের উপর পড়েছে। সেই আলোর সাহায্যে অথই আবিষ্কার করলো প্রহর একজন সুদর্শন যুবক, যাকে এক দেখায় যে কোনো মেয়ে পছন্দ করবেই। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, জোড়া বুড়ো যুগল, নিচে ঘন আঁকি পল্লব। হুট করেই অথই নিজের কাণ্ডে ভীষণ লজ্জা পেয়ে দূরে সরে বসলো। যদিও দূরত্ব ছিল কেবল 5 থেকে 6 ইঞ্চি। অথই, জি স্যার। প্রহর স্যারকে ডেকে তুলো। বিরতির সময় কিন্তু খুব বেশি নেই। ইস্তিয়াক নেমে যায়। অথই ধীরে ধীরে প্রহরকে ডাক দিল। প্রহর অথইর ডাক শুনে ঘুম থেকে জেগে উঠল। আশেপাশে তাকাতেই যখন বুঝতে পারলো বাসে কেউ নেই, তখনই অথইকে জিজ্ঞাসা করলো। সবাই কোথায় গিয়েছে? বাস বিরতি দিয়েছে। আপনি কি বাইরে যাবেন? আমি এক্ষুনি বের হব। বসে থাকতে থাকতে পা ধরে গেছে। মাত্র 3 ঘন্টায় বলছো পা ধরে গেছে, এখনো অনেক পথ বাকি আছে। প্রহর মুচকি হেসে সিট থেকে উঠে দাঁড়ালো। খেয়ার মুখ থমথম করছে। প্রহর যে তাকে খোঁচা দিয়ে কথাটা বলেছে খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এখন ঝগড়া করার সময় নেই। অথই মুখ কালো করে প্রহরের পেছনে পেছনে বাস থেকে নেমে এলো। রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে প্রহর অথইকে নারীদের জন্য বরাদ্দকৃত ওয়াশরুম দেখিয়ে চলে গেল নিজে পুরুষদের ওয়াশরুমের দিকে। অথই খুব দ্রুত নিজের কাজ সেরে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে প্রহরকে দেখতে পেল অথই। অথইকে দেখে প্রহর বলল, সবাই খিচুড়ি এবং ভুনা মাংস খাচ্ছে, তুমি কি খাবে? এত হেভি খাবার খেতে পারবো না। আপনি বরং দেখুন না রুটি বা পরোটা আছে কিনা। এত রাতে পাবো কিনা সন্দেহ আছে, আচ্ছা দেখি। প্রহর চলে গেছে। অথই বসে রইল আগের জায়গায়। 5 মিনিট অতিক্রম হওয়ার আগেই প্রহরের পেছনে একটা ওয়েটার, হাতে খাবারের প্লেট। প্রহর অথইর মুখোমুখি চেয়ার টেনে বসলো। ওয়েটার সাদা রুটি, গরুর মাংস ভুনা দিয়ে চলে গেছে। দুজন বেশ মজা করেই খাবার খেয়ে নিল। সবশেষে 2টো কফি অর্ডার করলো প্রহর। অথই ওর মায়ের সঙ্গে কথা বলছিল। ওয়েটার এসে কফি দিয়ে গেছে। অথই কথা বলার ফাঁকে ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছিল, আবার টেবিলে মগ রেখে দিচ্ছিল। প্রহরের মনে নিষিদ্ধ লোভ জেগে উঠল। অথইর অদরে ছুঁয়ে যাওয়া মগ থেকে একটু হলেও কফি খেতে হবে আজ। একটা মানুষ এত নিখুঁতভাবে ঠোঁট গোল করে ফু দিয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। আহা, তেতো কফিও বুঝি আজ মিষ্টি খুঁজে পাচ্ছে। সুযোগ বুঝে প্রহর অথইর কফির মগের সঙ্গে নিজের কফির মগ এক্সচেঞ্জ করলো। তারপর ভীষণ আয়েশ করে কফির মগে চুমুক দিল, যেখানটায় অথইর লিপস্টিকের দাগ লেগে আছে। বোকা অথই টেরও পেল না। যাত্রা বিরতি শেষ হলো। প্রহর অথই একসাথে বাসে উঠলো, নিজেদের সিটে বসলো। অথইকে এবার প্রাণবন্ত মনে হলো। প্রহর সিটে বসলো না। ততক্ষণে বাস চলতে শুরু করেছে। প্রহর বাসের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো এভরিওয়ান, আমরা সবাই কি ট্যুরে যাচ্ছি? প্রহরের কথা শুনে সবাই ভারী অবাক হয়ে জবাব দিল, জি স্যার, আমরা সবাই ট্যুরে যাচ্ছি। তাহলে এত চুপচাপ কেন আপনারা? কিছুটা হই হুল্লোড় না হলে ট্যুরের মজা আছে নাকি? মিস্টার ইমতিয়াজ আহমেদ। জি স্যার।
বিনোদনের জন্য কি করা যায় বলুন তো? ইমতিয়াজ আহমেদ ভয় পাচ্ছেন প্রহরের কথা শুনে, কারণ অফিসে প্রহর মির্জা আর আজ বাসের মধ্যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা প্রহর মির্জার মাঝে বিস্তার ফারাক। ইমতিয়াজের কথায় প্রহর বেশ মিষ্টি গলায় জবাব দিল, তখন বুঝতাম না গান যে অন্তরের কতটা ক্ষতি করে। আমার ধর্মে আমাকে গান শুনতে বারণ করেছে। আমি শুনবো না অথবা গাইবো না, কারণ আমার গান শুনে বাসে উপস্থিত নারীর মনে অনাকাঙ্ক্ষিত কিছু উদয় হতে পারে। আমি চাই না আমার গান, সুর, কথা কেবল স্ত্রীর জন্য বরাদ্দ। আমি গাইবো, সে মুগ্ধ শ্রোতা হিসেবে থাকবে, সে গাইবে, আমি শুনবো। প্রহর কথা শেষ হবার পর পুরো বাসের সবাই করতালি দেয়। অথই মুগ্ধ হয়ে শ্রবণ করছিল প্রহরের প্রত্যেকটি শব্দ। কাঠখোট্টা মানুষটার আড়ালে যে কতটা অমায়িক মনের মানুষ আস্থার সঙ্গে না দিলে বুঝতে পারত না। বেশ কিছুক্ষণ আড্ডা চলল, তারপর প্রহর সবাইকে বলল কিছু সময় ঘুমিয়ে নিতে। রাঙামাটিতে পৌঁছানোর পর আর বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যাবে না। রাত জাগা চোখ নিয়ে অন্তত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সম্ভব প্রায়। প্রহর সিটে এসে বসলো। অথই প্রহরের দিকে তাকিয়ে আছে। অথইকে তাকিয়ে থাকতে দেখে প্রহর জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আপনি আজকের ন্যায় সব সময় এইভাবে চলবেন? জানেন আপনাকে আজ কেউ ভয় পাচ্ছে না, সবাই আপনার সঙ্গ কতটা সাদরে গ্রহণ করছে। তুমি কি চাও? প্রহর অথইর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। অথই দৃষ্টি ফেলল না, প্রহরের চোখে চোখ রেখে জবাব দিল, আমিও চাই আজকের প্রহরকে যেন সব সময় দেখতে পাই, যাকে দেখলে ভয় পাবো না, যার সঙ্গে মিষ্টি হেসে দুটো কথা বলতে যেন সংকোচ বোধ না হয়। আমি সেই প্রহরকে চাই। অথইর কথা শেষ হয়েছে। প্রহর অথইর মুখের দিকে তাকিয়ে বলল, সামনে আমার জীবনের চ্যালেঞ্জিং মুহূর্ত আসছে অথই। আমি জানি না আমি কতটা সফল হব। যদি সফল হতে পারি তাহলে আমার যে সুখী বোধ হয় আর কেউ হবে না এই পৃথিবীতে। চ্যালেঞ্জ জিতে গেলেই দেখবে আমি সম্পূর্ণ বদলে গেছি। অথই নীরব শ্রোতা হিসেবে প্রহরের সব কথা শুনেছি। ধীরে ধীরে তাদের কথার প্রসঙ্গ বদলায়। অনেক কথা হয়, কথার ফাঁকে অথই ঘুমিয়ে যায়। প্রহর মুচকি হেসে তাকিয়ে রইল অথইর পানে। অথই প্রহরকে বুঝতে চাচ্ছে, তাকে সঙ্গ দিচ্ছে। তাদের সম্পর্কের উন্নতির দিকে আরো এক ধাপ এগিয়ে গেছে আজ। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন অথই প্রহরকে চোখে হারাবে। দিনের আলো ফুটতে শুরু করেছে। বাস চট্টগ্রাম শহরকে অতিক্রম করে রাঙামাটির পথে রওনা হয়েছে। অথই জানালা দিয়ে দেখছে রাঙামাটি জেলার যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক। মনে মনে কেবল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। পাশে বেঘরে ঘুমিয়ে আছে প্রহর, অথইর কাঁধে মাথা রেখে। অথই প্রহরের থেকে খানিকটা খাটো। বেচারার ভীষণ কষ্ট হচ্ছে কাঁধে মাথা রাখতে, তবু ঘুমের মাঝে কতটা অ্যাডজাস্ট করে নিচ্ছে নিজেকে। অথই জানালা দিয়ে তাকিয়ে দেখলো ধীরে ধীরে পাহাড়ের দেশে তারা প্রবেশ করেছে। অথই প্রহরকে ডেকে তুলল। প্রহর ঘুমু ঘুমু চোখে অথইর দিকে তাকিয়ে আছে। অথই আঙুল উঁচু করে জানালার দিকে তাকিয়ে দেখলো পাহাড় দেখা যাচ্ছে। অথইর মুখের দিকে তাকাতেই প্রহর আবিষ্কার করলো অন্য এক অথইকে, যে কিনা আজকের পর থেকে প্রহরের কাছে কেবল সদা হাস্যোজ্জ্বল একটি মেয়ে হিসেবে পরিচিত। কতটা মুগ্ধ হয়ে দেখছে পাহাড়কে। 1 ঘন্টার মধ্যে রাঙামাটি এসে পৌঁছালো সবাই। বাস থেকে নেমে সবাই যার যার ইচ্ছা মতো দল বানিয়ে ভিড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। অথই এবং প্রহর কেবল একা রয়ে গেছে। অথই প্রহরকে বলল, স্যার, আমরা এখন কি করব? সবাই তো যার যার ইচ্ছে মতো ঘুরে বেড়াবে। অথইর কথায় মন খারাপের সুর ভেসে এলো। প্রহরের মনে হলো এ যেন তারই মন খারাপের সুর। কি মনে করে প্রহর এগিয়ে এসে অথইর হাত শক্ত করে ধরে বলল, আজ আমি তোমার গাইড। আশেপাশের কিছু এলাকা থেকে তোমাকে ঘুরিয়ে আনবো, বিখ্যাত হোটেলে নিয়ে যাব এবং রাঙামাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো। অথই বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রহরের পানে। গতকাল রাত থেকে প্রহরকে নতুন করে চিনেছে। যতটুকু প্রহরকে জানতে পেরেছে ততটুকু পর্যাপ্ত নয়, আরও জানতে হবে প্রহরকে। প্রহর অথইকে নিয়ে সর্বপ্রথম একটি রেস্তোরাঁয় গেল। ফ্রেশ হয়ে একটি টেবিলে বসলো, পাশে অথই। খাবার এলো, আতপ চালের ভাত, লইটা শুকটি ভুনা, রূপচাঁদ মাছ ভাজা। খেতে খেতে প্রহর অথইকে রাঙামাটির সম্পর্কে অনেক কিছু বলেছে। রাঙামাটি জেলা মোট আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা।
রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 308 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 16 কিলোমিটার। এ জেলায় উত্তর ভারতে ত্রিপুরা, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে ভারত মিজোরাম ও মিয়ানমারে চীন রাজ্যে, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশই আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাঙামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী। এই নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। কর্ণফুলী নদীর উপনদীগুলো হলো ক্যাচালং, মাইঙ্গি, ডেঙ্গি, ঢেগা, সকল, রাইঙ্গা। এছাড়াও এ জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। এই উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমিতে নাব্যতাসহ পানির পরিমাণ প্রায় থাকে না। রাঙামাটি জেলার সর্বোচ্চ গিরিসিং থ্যাংন্যাং বরফকল উপজেলার অবস্থিত। কথাগুলো বলার সময় প্রহরকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। ভালোবাসার ব্যর্থ হওয়ার এই পর্যায়ে এসে প্রহরকে থামিয়ে দেয় অতই। ষোড়শী কিশোরীর ন্যায় বায়না ধরল ঠ্যাংন্যাং গিরিসিংয়ে যাবে। প্রহর বলল, আবার যখন আসবো তখন তোমাকে নিয়ে থাংনাংগিরি শৃঙ্গে ঘুরতে যাব। আমি আপনার সঙ্গে রাঙামাটি আসবো তার গ্যারান্টি কি? এমনও তো হতে পারে আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার বর আমাকে হাত ধরে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে ঘর কোনো বানিয়ে রেখে দেবে। অথইর কথা শুনে প্রহর স্তব্ধ হলো। বলার মতো কিছুই নেই। অথই এত বোকা কেন? প্রহরের চোখের ভাষা কি এতই কঠিন? এই চোখের দিকে তাকালেই তো বুঝতে পারার কথা কতটা চায় সে অথইকে। আরে মেয়ে, তোমাকে নিয়ে কেন রাঙামাটিতে ঘুরতে আসবো, তার মানেও কি বোঝো না? প্রহর ইচ্ছে করেই নিজের কপালে 2টা থাপ্পড় দিল, আর অথই বোকার মতো তাকিয়ে দেখলো প্রহরের কাণ্ড কারখানা। তোমার সঙ্গে কথা বলে এখন সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই। জলদি খেয়ে নাও, বের হব। অথই প্রহরের মুখের দিকে তাকিয়েছিল। ভেবেছিল বেচারা কেন তার কথা শুনেই নিজের কপালে থাপ্পড় দিল। অথই রেগে আছে। রাগের তাপ এখনো প্রহর অবধি পৌঁছায়নি। দেবীর আদলে গড়া সুনিপন্ন মুখটায় রাগের আভাস ফুটে উঠেছে অথইর। প্রহর আর চোখে তাকিয়ে তার বউটার রেগে যাওয়া মুখটা দেখছিল। দেখতে অবশ্য খারাপ লাগছে না, বরং আরো চমৎকার দেখাচ্ছে। কোনো মতে খাবার শেষ করলো অথই। প্রহর খাবারের বিল পরিশোধ করে অথইকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রহর এবং অথই এখন আছে তলব ছড়িতে। প্রহর একটি সিএনজি ডেকে ভাড়ার ব্যাপারে কথা বলল। ভাড়ার ব্যাপারটা মিটিয়ে অথইকে বলল সিএনজিতে উঠতে। অথই প্রহরের কথা মতো সিএনজিতে উঠে বসলো। প্রহর অথইর পাশে বসতেই সিএনজি চলতে শুরু করলো। আমরা এখন কোথায় যাচ্ছি? অথই প্রহরকে জিজ্ঞাসা করলো। প্রহর মুচকি হেসে বলল, ঝুলন্ত ব্রিজের নাম শুনেছ না? ওখানেই যাচ্ছি। আপনি এর আগেও রাঙামাটি এসেছেন তাই না? মোট 4 বার এলাম। অথই এবার প্রকৃতির মায়া ডুব দিল। কথায় বলে সময় নষ্ট করা যাবে না, প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চায়। প্রহর মাঝে মাঝেই অথইর দিকে তাকাচ্ছে। গেল 3 বার বন্ধুদের সঙ্গে এসেছিল, এবার এসেছে নিজের স্ত্রীকে নিয়ে। গত 3 বার এতটা আনন্দ অনুভব হয়নি, এবার যতটা অনুভব করছে। রাঙামাটি শহর যেন নতুন মনে হচ্ছে, হয়তো প্রেয়সীর সঙ্গ দিয়েছে বলে। কাপ্তাই লেক কিংবা ঝুলন্ত ব্রিজ সম্পর্কে কিছু বলুন। বেশি সময় লাগবে না পৌঁছাতে, সিএনজি থেকে নেমে না হয় বলি। অথই প্রহরের কথায় মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝালো। মিনিট 10-এর মধ্যে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে যায় প্রহর এবং অথই। প্রহর ভাড়া মিটিয়ে দিল। অথই চারিদিকে তাকিয়ে দেখছে কত লোকের সমাগম। একটি হাত অথইর হাটের মুঠোয় বন্দি করলো প্রহর। অথই তাকিয়ে দেখলো প্রহর ওর পাশে এসে দাঁড়িয়েছে। অথই যখন প্রহরের দিকে তাকিয়েছিল ঠিক তখনই প্রহর অথইকে বলল, যদি হারিয়ে যাও তাই হাত ধরেছি। আমি কি বাচ্চা? না, তুমি বাচ্চা হতে যাবে কেন? বাচ্চা তো আমি। আমার হাত ধরে রাখো, নয়তো আমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাব। আমাকে কিছু দুষ্ট পাহাড়িরা এসে নিয়ে যাবে, তারপর কিডনি বেচে দেবে। প্রহরের ব্যঙ্গাত্মক কথা শুনে অথই হেসে বলল, হয়েছে, আর কিছু বলতে হবে না, এখন চলুন তাড়াতাড়ি যাই। প্রহর অথইর হাত ধরে এগিয়ে যাচ্ছে। যেতে যেতেই কাপ্তাই লেক এবং ঝুলন্ত ব্রিজ সম্পর্কে বলেছে অথইকে।
অথই বেশ মনোযোগ দিয়ে শুনেছে প্রহরের কথাগুলো বলতে বলতে প্রহর এবং অথই দুজনই ফিরে 40 টাকা দিয়ে ঝুলন্ত ব্রিজের পথে পা বাড়ালো। কিসের টাকা দিলে? ঝুলন্ত ব্রিজে ঢোকার সময় কর্পোরেশনের লোকদের জন প্রতি 20 টাকা করে দিতে হয়। অথই আর কিছু বলল না, কারণ ঝুলন্ত ব্রিজের উপর আছে এখন ওরা। অথই ব্রিজের দুলুনির ভয়ে প্রহরের কোনোই শক্ত করে চেপে ধরল। প্রহর অথইর মুখের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো। ব্যাস, এই একটি বাক্যই কি যেন ছিল। অতই সম্মিত হয়ে পড়ল। প্রহরের দিকে তাকিয়ে রইল বেশ কিছু সময়। মানুষটাকে যতই দেখছে ততই তার প্রতি ভালো লাগাবো বেড়ে চলেছে। কিন্তু এমন তো হবার কথা ছিল না। মাত্র একটি রাতে একটি বাক্যের জোরে কি সবকিছু বদলে গেল? কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের ওপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারেই পাহাড় টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে। পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের ওপর নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসে। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত ব্রিজ। এই যে আমাদের পায়ের নিচেই কাপ্তাই লেক, এখানে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। প্রহরের কথায় অথই তাকালো ডানে বামে। আসলেই তো কি সুন্দর মনোরম দৃশ্য। আকাশের রং যেন জলের সঙ্গে মিশে গেছে। লেকের দুই ধারে সবুজা পাহাড় ঢিলা দিয়ে ঘেরা। আল্লাহর সৃষ্টির প্রশংসা না করলে থাকতে পারল না অথই। সুবহানাল্লাহ বলে উঠল। প্রহর অথইয়ের দিকে তাকিয়ে হাসলো। এই বোটগুলো কোথায় যাচ্ছে? অথইর প্রশ্ন শুনে প্রহর নিচে তাকালো। দেখলো বেশ কয়েকটা বোট, তাতে মানুষজনও আছে ঢের। কাপ্তাই লেক ঘুরে দেখাবে। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়া পাওয়া যায়। ওই যে দেখছো কয়েকটা বোট, তুমি চাইলে একটা বোট ভাড়া করি, তারপর কাপ্তাই লেক ঘুরে আসি। কি বলো, যাবে তুমি? আরে না না, আমি যাব না, আমি সাঁতার জানি না। অথই ভীষণ ভয় পাওয়া গলায় জবাব দিল। প্রহর আর জোর করল না। ব্রিজের শেষ প্রান্তে চলে এলো ওরা দুজন। অথই বোধহয় খানিকটা ক্লান্ত হলো। প্রহরকে এখনো বেশ ঝরঝরে দেখাচ্ছে। অথই ক্লান্ত গলায় প্রহরকে বলল, চলুন কোথাও গিয়ে বসি, আমার পা ব্যথা করছে। মাত্র ব্রিজ পার হয়ে তোমার পা ব্যথা করছে? এখনো তো কিছুই দেখলেই না রাঙামাটির। আরো কিছু আছে নাকি? কত কিছু দেখার বাকি। চলো অলওয়েল পার্ক অ্যান্ড কটেজে যাই, তুমি বসতেও পারবে, আর ওখানকার পরিবেশও চোখ ধাঁধানো। আর একটা বিশেষ কারণ আছে, যেটা ওখানে গেলেই বুঝতে পারবে। প্রহরের শেষের কথার মানে বুঝতে পারল না অথই। ব্রু কুচকে বলল, কিসের বিশেষ কারণ? অথই আগে চলো তো, তারপর সব জানতে পারবে। পলওয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডে পাশে কাপ্তাই লেকে ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতার ছোঁয়া হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলওয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সবসময় কাটাতে এবং চিত্র বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের পদচারণে মুখে হয়ে ওঠে পলওয়েল পার্ক। মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ। প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতি টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। প্রহর দুটো টিকিট কাটলো। অথই সঙ্গে নিয়ে ঢুকলো পার্কের ভেতরে। পার্কে ঢোকার পর অথই চোখ পড়ল রাঙামাটির পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণী সমিতি কর্তৃপক্ষ পরিচালনা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। এখানে কি মেলা হচ্ছে? না, এটা রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। প্রহরকে রেখেই অথই সেখানে চলে গেল। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে। অথইর পেছন পেছন প্রহর। প্রহরের ভীষণ ভালো লাগছে আজ।
দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে একপাশে রেখে মাঝে মধ্যে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করা ভীষণ জরুরি, নয়তো একঘেয়েমি লাগে সব কিছু। স্টলগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুভেনির, আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি। অনেকেই বিনোদনের সাথে সাথে প্রিয়জনের জন্য পাহাড়ি স্মৃতি টাকা খরচ করে নিয়ে যাচ্ছে। অথৈর বাবা এবং মায়ের জন্য দুটি গায়ের চাদর কিনলো। পেছন থেকে প্রহর অথৈকে বলল, আমাকে দুটো চাদর পছন্দ করে দিবে অথই? কেন? আপনি চাদর দিয়ে কি করবেন? আমি আব্বুকে দেব। ওনারা এত সস্তা চাদর গায়ে দেবেন? অথৈর কণ্ঠে ছিল তাচ্ছিলতা। প্রহর অথৈর পাশে দাঁড়িয়ে চাদর হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, সবাইকে একই দাড়িপাল্লায় মাপতে নেই অথই। আমার আম্মি আব্বু দুজন বিশাল মনের অধিকারী। এই যে বললে না ওনারা এত সস্তা চাদর গায়ে দেবেন কিনা, ওনারা এই চাদর গায়ে জড়িয়ে থাকবেন কারণ আমি আমার দেয়া সকল কিছুই আমার আম্মি এবং আব্বুর কাছে পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে। অথৈ চুপ গেছে। প্রহর চাদর দেখছিল। ঠিক তখনই অথৈ দুটো চাদর দেখিয়ে বলল, এই দুটো কিনুন, আন্টি আঙ্কেলকে দারুণ মানাবে। প্রহর মুচকি এসে অথৈকে ধন্যবাদ জানালো। অথৈও হাসি বিনিময় করলো। চাদরের টাকা পরিশোধ করে প্রহর অথৈকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অথৈ দেখলো শিশুদের বিনোদনের জন্য আছে কিডস জোন। শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডসের ব্যবহার করা হয়েছে। বাঙালিদের জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের ওপর প্রান্ত তৈরি করা হয়েছে। ঢেকিঘর আদলের একটি স্থাপনা। গ্রামে নারীদের ঢেকিতে ধান ভাঙার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। এই ভাস্কর্যের স্থাপত্য শৈল এতটাই সুনিপুণ, প্রথম দেখায় মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন। অথই মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিল সেসব ভাস্কর্য। এরই যাকে প্রহর অথৈর আড়ালে অথৈর বেশ কয়েকটা ছবি তুলে রাখলো। কীর্তন থেকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখতে পেল রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে। এখানে বসার পর প্রহর অথৈকে ইশারা দিয়ে দেখালো কাপ্তাই লেকের মনোরম দৃশ্য, যা এখানে বসে চোখে পড়ে। সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথই জলের সীমানা দূর আকাশে গিয়ে মিশেছে। আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমারেখা হয়ে আছে। এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাঁধে নারী ভাস্কর্য। তাদের কলসে প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা। দিনের আলো নিভে গেল, কৃত্রিম আলোয় এই ঝর্ণা আরো মনোরম হয়ে ওঠে। এত সুন্দর কেন রাঙামাটি? আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি বলে কথা। আর কি কি আছে পার্কে? এখান থেকে কিছুটা গেলেই চটপটি আর ফুচকার দোকান পাবে। আর একটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা। ফুচকা আর চটপটি প্রেমীরা কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকেলটা এখানে কাটানো যায়। আরও একটু সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পলওয়েল ক্যাফেটেরিয়া। মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যাবে এখানে। ক্যাফেটেরিয়া থেকে সামনে এগোলে ফিশিং পিয়ার। ফিশিং পিয়ার হচ্ছে এমন একটা স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেটা উপকূল থেকে শুরু হয়ে লেক, নদী, সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। আসলে জাহাজ, বড় নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ভিড়তে পারে না, তাই পানি গভীর থাকে সবসময়। উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পিয়ার তৈরি করা হয় যেন জাহাজ, নৌকাগুলো সহজেই সেখানে ভিড়তে পারে এবং নোঙর ফেলে অবস্থান করতে পারে। এখানে দাঁড়ালে কাপ্তাই লেকের দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করা যায়। পলওয়েল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি হয়েছে লাভ পয়েন্ট। লাভ পয়েন্ট নাম শুনেছি আমি। আমার বেস্ট ফ্রেন্ড শিলা ওর স্বামীকে নিয়ে গতবার এসেছিল রাঙামাটি। তখন ওরা লাভ পয়েন্ট গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট অবধি করে। যাবে লাভ পয়েন্টে? প্রহর হেসেই জিজ্ঞাসা করলো অথৈকে। হাসিটা ভীষণ রহস্যময় মনে হলো অথৈর কাছে। পরক্ষণেই মনে হলো যে সবই তো স্বাভাবিক, শুধু সেই নিজের গোলোমেলা চিন্তা ভাবনা নিয়ে ঘুরে বেড়ায়। প্রহর এবং অথৈ দাঁড়িয়ে আছে লাভ পয়েন্টে। অথই, হুম, তুমি কি জানো লাভ পয়েন্ট হলো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ। এটি মূলত এক দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত হয়েছে। না তো, আপনি জানেন কিভাবে আর কাদের স্মরণে এই লাভ পয়েন্ট তৈরি হয়েছে?
প্রহর দীর্ঘশ্বাস ছাড়ল। অথৈর মুখোমুখি হয়ে দাঁড়ালো। সূর্যের আলোয় অথৈর মুখের ওপর পড়েছে। তীব্র বাতাসে বেগে এলোমেলো হয়ে যাচ্ছে অথৈর চুল। কপাল জুড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো অতি যত্ন সহকারে নিজের কানের পিঠে গুজে রাখলো অথৈ। প্রহর অথৈর চোখে চোখ রেখে কম্পিত গলায় বলতে শুরু করলো, ভালোবাসার মানুষটাকে শক্তভাবে আঁকড়ে রাখতে কত কিছুই না করে প্রিয় মানুষটি। অনেকেই ছুটে যায় গণকের কাছে, কেউ বা শরণাপন্ন হন জ্যোতিষীর। এমনও হাজারো পাগলামের ইতিহাস রয়েছে পৃথিবীতে। কত গল্প উপন্যাসী সৃষ্টি হয়েছে ভালোবাসার এসব পাগলামো নিয়ে। কিন্তু রাঙামাটিতে ঘটেছিল এক যুগলের প্রেমের করুণ পরিণতি। সদ্য বিবাহিত আলাউদ্দিন লিমার আলিঙ্গনে মৃত্যুর সংবাদটি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বেশ আলোচিত আলোড়িত হয়েছে। ঘটনাটি ঘটে 2024 সালের মার্চ মাসের 19 তারিখে। ভাড়া করা নৌকায় যুক্তরাষ্ট্র প্রবাসী পর্যটক আলাউদ্দিন পাটোয়ারি তার সদ্য বিবাহিতা স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হন। হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা। ঝড়ের নৌকা দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেন। স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও হ্রদের জলে লাফিয়ে পড়েন। কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তারা। এই ঘটনার পর 2 দিন ধরে ওই দম্পতির খোঁজে পুরো কাপ্তাই হ্রদ চষে ফেলেন ডুবুরিয়ার উদ্ধারকর্মীর দল। তৃতীয় দিন সকালে রাঙামাটির অন্যতম পর্যটন স্পট ঝুলন্ত ব্রিজের অদূরে হ্রদে ভেসে ওঠে দুজনের মৃতদেহ। একে অন্যকে জড়িয়ে ধরা অবস্থায় ছিলেন তারা। মরণও যেন পারেনি দুজনকে আলাদা করতে। ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে। শুধু এই দম্পতি নয়, সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির এমপি আলমগীর কবিরের উদ্যোগে এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় নির্মিত হয় লাভ পয়েন্ট। আলাউদ্দিন লিমার ভালোবাসার গভীরতা তাদেরকেও যেন ছুঁয়ে যায়। পৃথিবীতে মানব মানবীর শাশ্বত ভালোবাসার মাহাত্ম্য নতুন করে তারা উপলব্ধি এখন কেউ বা চুপিসারে, কেউ বা প্রিয়জনের হাত ধরে লাভ পয়েন্টে ছুড়িয়ে দিয়ে আসে তারা। আর চাবি ছুঁড়ে ফেলা হয় হৃদয়ের জলে। এভাবেই ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখার নিরন্তর চেষ্টায় থাকেন প্রিয় মানুষটি। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, পূর্ণতা পাক আলাউদ্দিন লিমার মতো অকৃত্রিম ভালোবাসা। অথৈয়ের চোখে জল চিকচিক করছে। প্রহর অদূর আকাশের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা শব্দটা হৃদয় ঘটিত শব্দ, ঠিক ততটাই প্রাণঘাতীও বটে। ভালোবাসা হারিয়ে যাওয়ার ভয়কে জয় করতে না পেরে কত মানুষ স্বইচ্ছায় মৃত্যুকে বরণ করছে তার ইয়াত্তা নেই। হুট করেই প্রহর অথৈর সামনে হাঁটু গেড়ে বসলো। অথৈ বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রহর পানে। আশেপাশে অনেকেরই দৃষ্টি কেন্দ্রবিন্দু ওরা দুজনেই। অথৈ চায় না ওর জীবনে এমন একটা মুহূর্ত আসুক। সে চায় না প্রহরকে খালি ফিরিয়ে দিতে, কিন্তু প্রহরকে পাশে নিয়ে সারা জীবন বয়ে বেড়ানোর মতো শক্তিও যে নেই। এই দৃশ্য যেন কেবল তার চোখের ভ্রম হয়। চোখ বন্ধ করে কেবল সৃষ্টিকর্তার কাছে দোয়া করেই যাচ্ছিল অথৈ। ঠিক তখনই অথৈ শুনতে পেল, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি অথৈ। কবে কখন মনের অজান্তে অমন অঘটন ঘটে গেছে টেরই পেলাম না। তোমার সঙ্গে ছুটিয়ে প্রেম করার স্বাদ আছে আমার। বৈধ প্রেম চাই আমার। উইল ইউ ম্যারি মি অথৈ? প্রহর অথৈর সামনে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করলো। আশেপাশে অনেক দম্পতি কিংবা ট্যুরে আসা লোকজন তাদের দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ সিটি বাজাচ্ছে। প্রহরের ঠোঁটের কোণে হাসি আর অথৈর চোখের কোণে জল। অথৈ চায়নি কখনো ওর জীবনে এমন মুহূর্ত আসুক, কিন্তু সেই মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে চলেই এসেছে। এই যে প্রহর তার মুখ থেকে একটি হ্যাঁ শোনার জন্য দাঁড়িয়ে আছে। এখন তাকে কি জবাব দেবে? কি জবাব দিলে মানুষটা কষ্ট পাবে না? আর সে নিজেকে কি বলে সান্ত্বনা দেবে? মানুষটাকে মনের অজান্তেই মন দিয়ে ফেলেছে। যেই প্রহর মির্জাকে দু চোখে সহ্য হতো না, সেই প্রহর মির্জাকে আজ ভালো লাগছে। মনে হচ্ছে তাকে নিয়ে বাকি জীবনের পথ চলা হোক। আই এম সরি, আমি অন্য কারোর সাথে কমিটেড। কথাটি বলে অতই দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলল। প্রহর স্তব্ধ হয়ে গেছে। আশেপাশে সবার মাঝে নেমে এসেছে নীরবতা। অতই কাঁদতে কাঁদতে প্রহরকে বলেছে, আপনি কেন আমাকে পছন্দ করলেন? আমার যে ভীষণ অপরাধ বোধ হচ্ছে। প্রহরের মনে এতদিন একটু হলেও আশা ছিল অথৈকে সে পাবে, কোনো না কোনো একদিন অর্জন করতে পারবে। কিন্তু কিন্তু সব আশা সবটাই ধুলোয় মিশিয়ে গেছে। প্রহর উঠে দাঁড়ালো, চোখের কোণে জমে আসা জলকে মুছে ফেললো। অথৈর সামনে সে শান্ত সুরে বলল,
ডোন্ট ক্রাই অথই, প্লিজ কান্না করো না। তোমার মাঝে অপরাধবোধ থাকার কোনো প্রয়োজন নেই। আমিই পাগল, কোনো কিছু না বুঝে শুনেই তোমাকে মন দিয়ে বসেছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ অথই? শেষের কথাগুলো অথই দুই বাহু ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো প্রহর। অথই মুখের সামনে থেকে হাত সরিয়ে প্রহরের চোখের দিকে তাকালো। দুজনের চোকাচোকি হলো, দুজনের চোখে ভেজা। অথই আবারও হু হু করে কেঁদে ফেলল। প্রহরের বুক ভেঙে আসছে। ওর জীবনের সবচেয়ে ভয়াবহ এবং বিশ্রী মুহূর্ত বুঝি আজকের দিনই অথই চোখের জল দেখা হলো। যেই মানুষটাকে বুকের অতি সুপ্ত জায়গায় লুকিয়ে ভালোবেসে রেখেছে, সেই মানুষটার চোখের পানি কি করে সহ্য করবে প্রহর? প্রহর অথই চোখের পানি মুছে দিল। খুব স্বাভাবিকভাবেই অথইকে বলল, আমাদের ফিরতে হবে অথই, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। প্রহর সরে দাঁড়ালো। অথই আকাশের দিকে তাকালো। সন্ধ্যা নামছে পৃথিবীর বুকে। পূর্ব আকাশে রক্তিমালয় ভরে উঠেছে। আজকের বিকেলটা কেমন বিষণ্ণতায় ঘেরা। অথই আর কিছু ভাবতে পারল না। ওর দু চোখ আবারও জলে ভরে উঠেছে। প্রহর অথইকে সঙ্গে নিয়ে তলবছাড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হলো। আসার পথে যতটা উৎফুল্ল ছিল দুজন, ফেরার যাওয়ার পথে ততটাই বিষাদে ভরে গেছে তাদের জীবনে। প্রহর জানে না অথইবিহীন জীবন কি করে কাটাবে। আর অথই ভাবছে কোন বাঁকে এসে পৌঁছিয়েছে তার জীবন। বাসে ওঠার পর অথই ভেবেছিল প্রহর হয়তো ওর পাশে বসবে না, কিন্তু অথইর ধারণাকে ভুল প্রমাণ করে প্রহর অথইর পাশে সিটে বসে। অথই যখন প্রহরের দিকে তাকিয়েছিল, তখন প্রহর আমলান বদনে বলল, আমাদের দুজনের সফর এখান থেকে সমাপ্তি হবে। জানি তোমাকে পাবো না, তোমার পাশে বসার এই সুযোগটাকে হারাতে চাই না। শুধু আজকের এই সফরকাল পর্যন্ত আমাকে সহ্য করো, এরপর আর কখনো তোমাকে জ্বালাতে আসবো না অথই। অথই ওর ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে প্রহরকে? কিছু কিছু মুহূর্ত কেন অসহায় করে তোলে একটি মানুষকে। আজকের মতো এত অসহায় বোধ কখনো কি কাজ করেছে অথইর মাঝে? পুরো রাস্তা জুড়ে দুজনের মাঝে কেবল নীরবতা ছিল। যাত্রাবাড়িতে অথই নামলো না। প্রহর নেমেছে বাস থেকে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে কেবল দুফোঁটা চোখের জল ফেলল। চন্দ্রবিহীন বিষণ্ণ আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি। আমি চাইনি অথই তার বাবা মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাকে স্বামী হিসেবে মেনে নিক। আমি চেয়েছি আমায় ভালোবেসে গ্রহণ করুক। আমি ব্যর্থ হয়েছি। অথইকে আমি কখনোই পাবো না। যদি তাকে নাই পাবো, তবে কেন ওর জন্য আমার হৃদয় হাহাকার করে? কেন ওকে পাবো না জানার পর থেকে অস্থির হয়ে যাচ্ছি? আপনি আমাকে এতটাই পর করে দিলেন, ইয়া আল্লাহ। আমার মনের কথা কি আপনি বুঝতে পারছেন না? আপনি তো আপনার বান্দার মনের খবর এমনিতেই জেনে যান। প্রহরের চোখের জলে গাল ভিজে যাচ্ছে। যদিও জানতো ভালোবাসার তাপে কেবল জ্বলতে হয়, তাহলে কখনই কাউকে মন দেওয়ার দুঃসাহস দেখাতো না। যাত্রা বিরতির পর বসে হওয়ার পর প্রহর বাসে উঠে এলো। সিটের কাছে আসতেই দেখতে পেল অথই ঘুমিয়ে আছে। খুব সাবধানে সিটে বসলো। ঘুমন্ত অথইর দিকে তাকিয়ে প্রহর মনে মনে বলছে, তোমাকে আর কোনো বাঁধনে আটকে রাখবো না। ঢাকায় ফিরে তোমাকে ডিভোর্স দেব। মাস শেষ হতে আর 4 দিন বাকি। 4 দিন পর থেকে তোমাকেও আর দেখতে পাবো না। তোমার চাকরির সময়সীমাও যে শেষ হয়ে আসছে। সকাল 7টায় বিগ বসান অফিসের সামনে সব বাস এসে থামলো। অথইর পাশে প্রহর নেই। প্রহর আগেই বাস থেকে নেমে পড়েছে। অথই দীর্ঘশ্বাস ফেলে বাস থেকে নেমে পড়েছে। অফিসের গেটের কাছে পরিচিত মুখ দেখে এগিয়ে যায় সেদিকে। আফজাল সাহেব এসেছেন। অথইকে দেখিয়ে এগিয়ে গেলেন। অথই ওর আব্বুকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। আফজাল সাহেব মেয়ের হঠাৎ কান্না দেখে আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অথই, এভাবে কাঁদছিস কেন? বল, আব্বুকে কি হয়েছে? কিছুই হয়নি। তোমাকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছি। কথা ঘুরিয়ে ফেলল অথই। ওর আব্বুকে কি করে বলবে যে, আব্বু আমি প্রহরের জন্য কাঁদছি, আপনার পছন্দ করা পাত্রকে আমার চাই না, আমি প্রহরকে চাই। আফজাল সাহেব মেয়ের কথায় সন্তুষ্ট হলেন না, তবে ব্যাপারটাকে বেশি ঘাঁটালেন না। একটি রিক্সা ডেকে বাড়ির পথে রওনা হলেন। আমি কিরে আব্বু, তুই এসে পড়েছিস? নাজিফা রান্নাঘর থেকে বেরিয়ে ছেলের মুখে হাত দিয়ে বলল। প্রহর মলিন হেসে বলল, আমি একটা কথা বললে রাখবে? নাজিফার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি এমন কথা? রাঙামাটি থেকে বাড়িতে এসে কি বলতে চাচ্ছে প্রহর? আবার কোনো বিপদ হলো না তো? আমি
আপনি রেজওয়ান আঙ্কেলকে বলুন অথয়ের সঙ্গে আমার ডিভোর্স লেটার তৈরি করতে। ইন্না লিল্লাহ, কি বলিস এসব প্রহর? অথইকে ডিভোর্স দেবে কেন? আল্লাহ চাইলে তোরা দুজন সংসার করবি। কথাগুলো বলতে বলতে নাজিবা প্রহরের মলিন মুখখানা দেখে যাবজার বুঝে ফেলল ছেলের ওপর দিয়ে আজ বহু ঝড় গিয়েছে। বড় ধরনের কিছু ঘটেছে তাদের আড়ালেই। যেই ছেলে অথইকে দেখার পর থেকে কেবল অথইর ওপর পৃথিবী বানিয়ে রেখেছে, সেই অথইকে নিজের জীবন থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে প্রহর। অথইদের বাড়িতে অথই সেই যে ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, এখনো দরজা খোলেনি। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও দরজা খুলছে না অথই। সাবিনা বেশ কয়েকবার অথইকে ডেকে গিয়েছেন, কিন্তু অথই দরজা খোলার কোনো নামগন্ধ নেই। এবার সাবিনার বেশ দুশ্চিন্তা হচ্ছে, মেয়েটা ঠিক আছে তো? রাঙামাটি থেকে আসার পর এমন অদ্ভুত আচরণ করছে কেন কে জানে। প্রহরকে কল করে জিজ্ঞাসা করবে নাকি? না থাক, প্রহর যদি আবার কিছু মনে করে। সাবিনা আর প্রহরকে কল করলো না, আফজাল সাহেবের নাম্বার কল করলো। আফজাল সাহেবকে বাড়িতে আসার কথা বলেই কল কেটে দিলেন সাবিনা। মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে মেয়েকে ডাকছিলেন। ঠিক তখনই কারোর গগনবিদারী চিৎকার শুনে ভয়ে সাবিনা অন্তরাত্মা কেঁপে উঠল। সাবিনা দৌড়ে বারান্দায় গেলেন। নিচে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে আছে, হয়তো মারামারি হচ্ছে এলাকার ছেলেদের মধ্যে। হঠাৎ চিৎকার শুনে অতিরিক্ত ভয় পেয়ে গিয়েছিলেন সাবিনা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর অথইকে ডাকার জন্য ও রুমের দিকে পা বাড়ায়। গিয়ে দেখলেন অথই রুমের দরজা খোলা। ভেতরে ঢুকলেন সাবিনা। পুরো রুম আঁধারে ছেয়ে আছে। কে বলবে এখন বিকেল? সাবিনা নিঃশব্দে হেঁটে রুমের দুটো জানালার পর্দা সরিয়ে কাঁচ খুলে দিলেন। আলোয় ভরে উঠল সারা ঘরময়। সাবিনা ঘুরে খাটের দিকে তাকালেন। মেয়েকে দেখে উনি মৃদু আর্তনাদ করে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। অথই যেন এই স্পর্শের অপেক্ষায় ছিল। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। সাবিনা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে জিজ্ঞাসা করছে, তোর কি হয়েছে অথই? মাকে বল শোনা। তোর তোর সঙ্গে কেউ মিসবিহেভ করেছে? এই অথই, জবাব দিস না কেন? সাবিনা মেয়েকে শান্ত করতে চেয়ে নিজেই অস্থির হয়ে যাচ্ছেন। অথই শান্ত হতে পারছিল না। কাঁদতে কাঁদতে ওর হিচকি উঠে গেছে, দম আটকে আসছে ওর। সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টা করছেন। উনি নিজেও জানেন না অথই শান্ত করতে হলে নিজেকে আগে শান্ত হতে হবে। ধীরে ধীরে অথইর কান্না বন্ধ হয়ে এলো। মায়ের কাঁধে মাথা রেখেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকে নিয়ে ভাবছে। এত বড় স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা যে এখনো তার তৈরি হয়নি, সেটা উপলব্ধি করে ফেলেছে ইতিমধ্যে। সাবিনা ভাবছেন এখনই সময় অথইকে জিজ্ঞাসা করার। অথই, তোকে আমরা কত আদর করে বড় করেছি, সেই তুই যদি হুট করে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদিস, তবে কেমন লাগে আমার বল? জানিস, বুকের পা পাঁচরের কাছে মনে হচ্ছে কেউ বড় পাথরের বোঝা তুলে দিয়েছে। তোর কান্না দেখলে আমার দম বন্ধ হয়ে আছে। কি হয়েছে মাকে বল, বলে তো দেখ, মা সমাধান করতে পারি কি না। মায়ের কথায় অতই যেন দুঃখ আরো বেড়ে যাচ্ছে, চোখের পানি ছাপিয়ে বের হচ্ছে। এতটা অসহায় কেন লাগছে আজ? মানুষটাকে রিজেক্ট করার পর মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রত্যাখ্যান করেছে। তোর আব্বুর সঙ্গে শেয়ার করবি? আমাকে বলার প্রয়োজন নেই। তোদের বাপ মেয়ের কোনো ব্যাপারে আমি ছিলাম না, আজও থাকবো না। তোর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তার সঙ্গেই বলিস তোর ব্যাপার। আব্বুকে আমি কিছুই জানাতে পারবো না মা। আব্বু শুনতে পারলে ভীষণ কষ্ট পাবে, বলবে আমি তার কথার সিদ্ধান্তের মান রাখি। কি বলছিস তুই এইসব? তোর আব্বুর কোনো সিদ্ধান্তের কথা বলছিস? মা, আমি একজনকে পছন্দ করি। অথই কথাটি বলতে না বলতেই কেঁদে ফেললো। সাবিনা মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে বলল, ও মা, এতে কান্না করার কি আছে? পছন্দ করিস না ভালো কথা, কে সে? তাকে আমাদের সামনে নিয়ে আয়, পরিচয় করিয়ে দে। তাকে আমি বারণ করে দিয়েছি, বলেছে আমি অন্য কারোর সাথে কমিটেড। প্রথমে সাবিনা মেয়ের কথা আগাগোড়া কিছুই বুঝতে পারলেন না, কিন্তু কমিটেড শব্দটা শোনার পর ভ্রু কুঞ্চিত করে অতই হাত ধরে শক্ত গলায় জিজ্ঞাসা করলেন, তুই কার সঙ্গে কমিটেড অথই? ইধি ফুপি কল করেছে কাল।
উনি আমাকে সবটা বলেছে। ইভি? হ্যাঁ মা, ইদি ফুপি সব বলেছে। ছোটবেলায় যে তোমরা আমার বিয়ে দিয়েছো এটাও বলেছে আমাকে। আমি নাকি আব্বুকে দুশ্চিন্তায় রেখেছি। আমার জন্যই নাকি আব্বুর 12 মাস প্রেশারের ওষুধ খেতে হয়। তাছাড়া আমি যদি তোমাদের সেই পাত্রকে মেনে না নিই, আব্বু এবং তোমার এই সমাজে মান মর্যাদা কমে যাবে। সবাই তোমাদের পেরেন্টিং নিয়ে প্রশ্ন তুলবে। তোমাদের জন্য আমার জীবন সদা সর্বদা বিসর্জন দিতে তৈরি আছি। আমার কারণে তোমরা কখনো কারোর সামনে মাথা নত করনি, করবেও না। তোমাদের জন্য আমি এমন হাজারটা স্যাক্রিফাইস করতে পারি মা। তোমাদের ভালোবাসার সামনে পৃথিবীর সকল ভালোবাসা তুচ্ছ। অথইর কান্নারত মুখের দিকে তাকিয়ে সাবিনা অসহায় হয়ে তাকিয়ে রইল। কতগুলো বছর ধরে মেয়েটার কাছ থেকে ঘটনাটি লুকিয়ে রেখেছিল, আর ইধি কিনা মেয়েটাকে সবটা জানিয়ে দিল। একটিবার তাদের জিজ্ঞাসা প্রয়োজন বোধ করলো না। একটিমাত্র মেয়ের ইচ্ছা অনিচ্ছা সবসময় প্রাধান্য দিয়ে এসেছে ওর বাবা মা। বিয়ের মতো একটা সেন্সিটিভ ইস্যুকে দুই বান্ধবী মিলে আবেগের বসে এসে দুটো ছেলে মেয়ের বুঝ হওয়ার আগেই বিবাহ বন্ধনে আটকে ফেলেছে। যতদিন ওনারা বুঝতে পারলেন যে ওনাদের সিদ্ধান্ত ভুল হয়েছে, ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। আর আজ মেয়ে কাঁদছে কারণ তার পছন্দের মানুষকে সে রিজেক্ট করেছে, কারণ তার বাবা মায়ের সম্মানের দিকে যে তাকে তাকাতে হবে এই ভেবে। সাবিনা জানে না এই পরিস্থিতি কি করে সামাল দেবেন। নিজের মেয়েকে তো আর কষ্ট দিতে পারবেন না। গোল্লায় যাক দুনিয়া, অথই যাকে পছন্দ করেছে তার সঙ্গেই অথইর বিয়ে হবে। অথইর বাবা এলেই আজ রাতের মধ্যে নাফিসার সঙ্গে কথা বলে অতি শীঘ্রই প্রহর এবং অথইর ডিভোর্স সম্পূর্ণ করার ব্যবস্থা করতে হবে। আপাতত এই ব্যাপারে অথইর সঙ্গে কথা না বলে নিজেরাই ঝামেলা মিটিয়ে নেবে, নয়তো অথই আরও ভেঙে পড়বে। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যে সম্পর্কের বিচ্ছেদ অনুষ্ঠান এতটা আয়োজন করে কেন করতে হবে? সাবিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ইস, এক রাতের মধ্যেই মেয়েটার উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেছে। আফজাল বাড়িতে ফিরেই অথইর সঙ্গে দেখা করতে চাইলেন। সাবিনা বাধা দিলেন। সাবিনার বাধাকে উপেক্ষা করেই অথইর সঙ্গে দেখা করতে চাইলেন আফজাল। সাবিনা একে একে সব ঘটনা জানিয়ে দেয় আফজালকে। সব জানার পর আফজাল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সাবিনার দিকে। সাবিনা আফজালের হাতের ওপর হাত রেখে বলল, জানি না ইদির কখনো খারাপ চেয়েছিলাম কিনা, কিন্তু ইদির কারণে আমার মেয়ে যে কষ্ট পেয়েছে আমি কোনোদিনও ভুলবো না। আমার এইটুকুন মেয়েটা কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। তাহলে এখন কি করব? নাজিফা আপাকে কল করে জানাবো যে অথই সব জেনেছে, জানার পরও বলছে যে ও বিয়ে মানে না? তাই বলে দাও। আমাদের মেয়ে আমাদের জীবনের চমৎকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের কাছে আত্মসমর্পণ করে সারা জীবন আফসোস করুক, আমরা তো চাই না। আমরা মেয়ের মুখের খুশির কারণ হতে চাই, কান্নার কারণ মোটেও হতে চায় না। প্রহর মির্জাই যে ওর স্বামী এটা কি জানে অথই, নাকি কেবল বিয়ের কথাই শুনেছে? আফজালের কথায় সাবিনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বিচ্ছিন্ন ভাবনাকে একপাশে রেখে সাবিনা বলল, ইদি যেহেতু এত কিছুই বলেছে, তাহলে প্রহরের নাম এবং পরিচয় নিশ্চয় জানিয়েছে। অথয়ের ব্যাপারে তো জানোই, ও যে প্রহরকে মোটেও পছন্দ করে না, এটা তোমার আমার চেয়ে ভালো কে জানে। সাবিনার যুক্তি শুনে আফজাল আর বলার মতো খুঁজে পেল না। আফজাল সেই রাতেই নাফিসাকে সবটা জানালো। অথই যে এই বিয়েকে মেনে নিতে পারছে না তাও বলে দিয়েছে। অথই আর প্রহরের অফিস যেতে পারল না, বলতে গেলে ইচ্ছে করেই যায়নি। কি দরকার শুধু শুধু মনটাকে পোড়ানো? বিরহ দহনে মন পোড়ার গন্ধে এমনিতেই ঘুম আসছে না অথই। গত 7 দিন ধরে অথই নিজেকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছে। দিন শেষে নিজেই নিজের কাছে হেরে যাচ্ছে। কোনো যুক্তির মারপ্যাচ প্রহরকে ভুলতে পারছে না অথই। এদিকে ওর বাবা মা বারবার তার পছন্দের মানুষটার নাম জানতে চাচ্ছে। অথইর একটাই কথা, আগে তোমরা সবকিছু ঠিক করো, তারপর তার নাম জানাবো, পরিচয় জানিয়ে দেবো। তোমাদের অতি পছন্দের মানুষ প্রহর মির্জাকে যে আমি মন দিয়েছি তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। আফজাল মেয়ের কথায় মুচকি হাসে, মনে মনে বলে, আবিরকে ভালোবাসিস তুই?
এটা আমি টের পেয়েছি অনেক আগেই। দুজন দুজনকে কত ভালোভাবে বুঝিস। আবিরের সঙ্গে যে তোর বিয়ে ঠিক করে রেখেছি, পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাবো। ঘন্টার বেশ কিছুক্ষণ পর মির্জা ভ্যালিতে প্রহর রুমে বসে আছে। রাত তখন 1:30 হয়েছে। ল্যাপটপের স্ক্রিনে অতই হাস্যোজ্জ্বল চেহারা ভেসে আসছে। প্রহর সেদিকে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। কিছু সময় অতিক্রম হওয়ার পর প্রহরের চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। ভালোবাসা হারানোর যন্ত্রণা ছটপট করতে করতে প্রহর মৃদু চিৎকার দিয়ে বলে, যাকে কখনো মেনে নিতে চাইনি, দেখতে চাইনি তার ছবি, তাকে আজ কতটা চাইছি। অথই, হ্যাঁ অথই, আমি কি নিয়ে বাঁচবো বলো? অথইকে ছাড়া প্রহর অসম্পূর্ণ। হে আল্লাহ, আজকের রাতে আপনি আমাকে মৃত্যু দান করুন। আজ রাতে যদি মরে যাই, হাসরে আমি অথইকে চাইতে পারবো। আগামীকাল আমার অথই পর হয়ে যাবে, অথই আমার জন্য হারাম হয়ে যাবে। পুরুষ মানুষ চিৎকার করে কাঁদতে পারে না ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে যতটা অনুভূতি লুকানো থাকে তা উপলব্ধি করার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই। প্রহরের অন্তদেহে সবটা নিঃশেষ হয়ে যাচ্ছে। দেহের বাইরের কে জানবে কতটা ভাঙচুর দেহের অন্দরে হচ্ছে। প্রহর, হুম, আগামী পরশুদিন তোদের ডিভোর্স হবে? ভালো। কে জবাব দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল প্রহর। বুকের ভেতর ভাঙচুর চলছে, তা কি করে বোঝাবে কাউকে। হাতের ফাইল সরিয়ে টেবিলের ওপর রেখে দিল। নাজিফা ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহরকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো তার ছেলে সবার সাথে মিশতে পারতো না, আগ বাড়িয়ে কথা বলতে পারতো না, হয়তো আত্মকেন্দ্রীয় ছিল বলেই। ঘরের ভেতরে তার ছেলের কতটা প্রাণবন্ত ছিল তার চেয়ে ভালো কে জানে। সেই প্রাণবন্ত ছেলে হুট করে কতটা গম্ভীর হয়ে গেছে সেটা তো তিনি চোখেই দেখতে পাচ্ছেন। ছেলের জীবনটাকে নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন। ছেলের মুখের দিকে তাকালেই বুক ফেটে কান্না বেরিয়ে আসে। অথচ জীবনে এমন ছন্নছাড়া প্রহরকে দেখতে হবে কখনো ভেবে দেখেননি তিনি। নাজিফা নিজেকে আর দমিয়ে রাখতে পারল না, শক্ত গলায় প্রহরকে বললেন, তুই শুধু একবার রাজি হয়ে দেখ, অথইকে আমি যে করেই হোক এই বাড়িতে নিয়ে আসবো, হোক আইনের মার প্যাচে কিংবা সাবিনার উপর প্রেশার ক্রিয়েট করে। তবুও তুই রাজি হ, অথইকে আমি তোর করেই ছাড়বো। তোকে আমি কখনো এই রূপে দেখবো আমি কল্পনাও করিনি প্রহর। মা হয়ে তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। প্রহর মলিন চোখে ওর মায়ের দিকে চেয়ে রইল। নাজিফা ছেলের চোখের ভাষা বুঝতে চেষ্টা করলো। আমি সংসার জোর করে হয় না। অথইকে ধরে বেঁধে আমার সঙ্গে সংসার করতে বাধ্য করলে সেও আমার এক সময় হাল ছেড়ে দিয়ে আমার সঙ্গে সংসার করবে। এটাকে তখন সংসার নয়, জেলখানার কয়েদিরা যেমন কারাবাস ভোগ করে ঠিক তেমনই মনে হবে। অথয়ের শরীর থাকবে আমার সংসারে, আর মন থাকবে অন্য কারো কাছে। শেষের বাক্য বলার সময় প্রহর মৌনতা বহন করলো, যার দরুন নাজিফা শুনতে পেল না প্রহরের মনের কথা। ছেলের কথায় নাজিফা আর কিছু বলার মতো খুঁজে পেল না। এমন সময় নাজিফার মোবাইলে কল এলো। লয়াল রিজিয়ন কল করেছেন। নাজিফা প্রহরের সামনে কল রিসিভ করলো। মিনিট 5 কথা হলো তাদের মাঝে। নাজিফা কল কেটে দিল। প্রহর ওর আম্মির মুখের দিকে তাকিয়ে রইল। নাজিফা ছেলের দিকে তাকিয়ে বলল, পরশুদিন তোদের ডিভোর্স হবে, তবে লিখিতভাবে নয়, মৌখিকভাবে। পারবি তো তুই অথইকে তালাক দিতে? আবারও ভেবে দেখ বাপ, এখনো সময় আছে। যেন প্রহরের হৃদস্পন্দন যেন থমকে গেছে, যেন শিরা উপশিরায় রক্ত বহমান নেই। মস্তিষ্কের প্রতিটা স্নায়ুর আন্দোলন কার্যক্ষমতা কমে যাচ্ছে। যার এত সুখী জীবন, তার মনে হচ্ছে পৃথিবীতে সকল সুখ আদেও সে পায়নি। জীবনের সব পূর্ণতা অথইকে না পাওয়ার আক্ষেপে অপূর্ণতার মেঘে এসে আড়াল করে দেবে। রাত 12টা। প্রহর জেগে আছে। ওর ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আজ ঢাকার রাতের আকাশ দেখছে। বিশাল আকাশের দিকে তাকিয়ে প্রহর তৃষ্ণার্ত গলায় বলেছে, ভালোবাসারা ভালো লোক, ভালোবেসে মানুষ কেবল ধ্বংস হয়, শূন্যতাকে আঁকড়ে বাঁচে। ভালোবাসার মানুষের জন্য স্পন্দিত হৃদয় ধীরে ধীরে স্পন্দনের মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নিজের চোখে দেখা স্বপ্নগুলোর মৃত্যুর একমাত্র সাক্ষী নিজেই হয়। আমার পরিণতিও কি তবে তাদের মতোই হবে? না, আর পারছি না। অথইকে ভালোবেসেও পেলাম না। আক্ষেপ নিয়ে বেঁচে থাকার চেয়ে অথইকে আমি জয় করে নিয়েছি, ব্যাপারটা মোটেও মন্দ নয়। ভালো যখন বেসেছি তখন যুদ্ধের ময়দানে নামতে তো হবেই। অথইয়ের সঙ্গে সংসার করার দরকার নেই,
রোজ সকালে ঘুম থেকে উঠে অথয়ের মুখখানা, রাতে ঘুমানোর ফাঁকে অথয়কে বুকের মাঝে টেনে এনে প্রশান্তির ঘুম দিতে পারলেই হবে। অত লোক দেখানো সুখী সংসার বুননের দরকার নেই। মন বোঝে না হাজারখানেক অজুহাত, মনের তো একটুখানি ভালোবাসার দরকার। প্রহর অতি দ্রুত বারান্দা থেকে ঘরে এলো। বেডসাইড টেবিলের ওপর থেকে মোবাইল নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। উদ্দেশ্য অথৈর কাছে যাওয়া, প্রিয় বউর মুখখানা দেখার অদম্য ইচ্ছা। রাতের ঢাকা শহর ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে 1 ঘন্টার পথ 40 মিনিটে শেষ করলো প্রহর। অথৈদের বাড়ির সামনে এসে মোবাইল হাতে নিয়ে কল করলো তার প্রিয় মানুষের নাম্বারে। অথৈ রাতজাগা পাখির ন্যায় জেগে আছে, অন্ধকার ঘরে শুয়ে আছে। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের ওপর দৃষ্টি অথৈর। মাথায় বিচ্ছিন্ন দুশ্চিন্তা দাপিয়ে বেড়াচ্ছে। প্রহরকে নিয়ে ভাবতে ভাবতে পরক্ষণেই সেই মানুষটার কথা ভাবছে, যাকে অবুঝকালে না জেনে বুঝেই কবুল বলেছে। মানুষটাকে কখনো দেখেনি এবং দেখতেও চায় না, তার পরিচয় অবধি জানতে চায়নি। কি হবে জেনে? জীবনের চূড়ান্ত সময়ে এসে নামে মাত্র একটি বিয়ে তার আর প্রহরের মাঝে এসে বাধার সৃষ্টি করছে। সেই মানুষ তার সঙ্গে নামে মাত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারলে শান্তি। একটু আগেই ওর মা এসেছিল, বলে গিয়েছে আগামী পরশুদিন সেই নামে মাত্র সম্পর্কের সমাপ্তি হবে, তবে লিখিত নয়, মৌখিকভাবে। কারণ বিয়েটা মৌখিক অর্থেই হয়েছিল, দুজনের অপ্রাপ্ত বয়সের কারণে কাবিননামা করা হয়নি। অতএব সাপ সাপ ওর মাকে জানিয়ে দিয়েছে যেন সেই লোকের সঙ্গে ওর কোনো প্রকার দেখা না হয়। সে তালাক বলবে আর অতই শুনবে, সাক্ষী যারা থাকবে তারাও শুনবে, ব্যাস, আর কিছুতেই অতই থাকবে না। কথাগুলো শুনে ওর মা কিছুই বলল না, উল্টে অথৈর মাথায় হাত বুলিয়ে চলে গেছে। হুট করেই মোবাইলের রিং বেজে উঠল। অথৈ ভয় পাচ্ছে, কারণ এত রাতে কার কল আসতে পারে ভেবে। পরিবারের কারোর কিছু হলো না তো আবার? অথৈ কাঁপা কাঁপা হাতে বালিশের তলা থেকে মোবাইল বের করে দেখলো স্ক্রিনে প্রহর স্যার নাম ভেসে উঠেছে। অথৈ কল রিসিভ করতে পারল না, তার আগেই কল কেটে গেছে। প্রহর আবার অথৈ নাম্বার ডায়াল করলো। এবার অথৈ কল রিসিভ করলো। হ্যালো অথৈ, প্লিজ কল কাটবে না, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা? মোবাইলে বলতে পারবো না, তুমি কি একটু নিচে আসতে পারবে? মানে আপনি কি আমাদের বাসার কাছেই? অথৈ বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, তোমাদের বাসার নিচেই আছি, তুমি একটু আসবে? হ্যাঁ, আমি আসছি। অথৈ প্রহরের ডাককে উপেক্ষা করতে পারল না। মেইন ডোর খোলার আগে দেওয়ালের উপর ঝুলান্ত থাকা গেটের চাবি নিয়ে দরজা খুলে বের হয়ে এলো। পা টিপে টিপে হেঁটে বের হলো ওদের বিল্ডিং থেকে। বাগান পেরিয়ে সদর দরজার কাছে পৌঁছাতেই লোহার গ্রিল গড়িয়ে দেখতে পেল তার প্রিয় মানুষটার গাড়িটা। দ্রুত পায়ে হেঁটে দরজার সামনে এসে চাবির সাহায্যে তালা খুলে বের হয়ে প্রহরের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। প্রহর ড্রাইভিং সিটে বসেছিল। পূর্ণ জোছনার আলোতে তার প্রিয় বউকে দেখে গাড়ি থেকে বের হয়ে এলো প্রহর। তৃষ্ণার্ত অবস্থায় মানুষ পানি পেলে যেমনটা তৃষ্ণা নিবারণ করে, ঠিক তেমনভাবেই প্রহরের নিজের তৃষ্ণা মেটাচ্ছে। নয়তো অথৈকে এক পলক দেখার তৃষ্ণায় মরেই যেত আজ। এত রাতে কেন এসেছেন আপনি? তোমাকে আমি ভালোবাসি। অথৈ মন্ত মুগ্ধের ন্যায় শুনছিল প্রহরের কথা, ভাবছিল মানুষটা কত চমৎকারভাবে কথা বলে। প্রহর গাড়ি থেকে বের হয়ে এলো, অথৈর সামনে এসে দাঁড়ালো। খুব কাছাকাছি তারা। অথৈ পিছিয়ে যাচ্ছিল, তখনই প্রহর এক হাতে দিয়ে অথৈর হাত ধরে নিজের মুখোমুখি এনে দাঁড় করিয়ে ফিসফিস গলায় বলে উঠল, তোমাকে আমি ভালোবাসি, এই দেহে প্রাণ থাকা অবধি ভালোবেসে যাব। তুমি কার সঙ্গে কমিটেড, কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ওসব শোনার আমার কোনো কৌতূহল নেই। আমি শুধু এতটুকু জানি, আমি যা চাই তা পেতে হবে অ্যাট এনি কস্ট। এই মুহূর্ত থেকে যা কিছু ঘটবে সব আমার দায়িত্ব, এর পেছনে কারো কোনো হাত নেই। যা কিছু করব সব তোমাকে পাওয়ার জন্য করব। অথৈ বোকার মতো তাকিয়ে আছে প্রহরের মুখের দিকে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে প্রহরের চোখে রক্তিম দৃষ্টি অথৈর অন্তরাত্মাকে নাড়িয়ে দেয়। চোখের দৃষ্টি বলে দিচ্ছে প্রহর এখানে ভালো উদ্দেশ্যে আসেনি। অথৈ এবার প্রহরের বাঁধন থেকে মুক্তি হতে চাইল, ছুটে যেতে চাইল বিল্ডিংয়ের ভেতরে, কিন্তু প্রহরের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। পকেট থেকে একটি রুমাল বের করে অথৈ মুখের ওপর চেপে ধরতে অথৈ ঢলে পড়ল প্রহরের গায়ে। প্রহর অথৈকে কোলে তুলে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে। আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনার ছেলে। মিউচুয়াল ডিভোর্স হচ্ছিল ওদের মাঝে। এমন তো আর না যে আপনার ছেলের মতামত না নিয়ে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। হুট করে কি এমন হয়েছে যে আপনার ছেলে আমার মেয়েকে আমার এই বাড়ির সামনে থেকে নিয়ে গেছে?
আফজাল সাহেব রাগান্বিত সুরে জিজ্ঞাসা করলো এহসান এবং নাজিবা মির্জাকে। সাবিনা আফজাল সাহেবকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করছিল, কিন্তু আফজাল নিজের ধৈর্য ধরে রাখতে পারছিলেন না। এহসান কিছু বলতে যাবে, ঠিক তখন না নাজিফা এহসানকে ইশারায় চুপ থাকতে বলল। এহসান স্ত্রীর কথা মতো চুপ করে আছে। প্রমাণ আছে আপনাদের কাছে যে আমার প্রহর অথৈকে কিডন্যাপ করেছে? নাজিফা দৃঢ়তায় অকুত্থ ভয় কণ্ঠ শুনে আফজালের ধৈর্যের ভাত ভেঙে যায়। মৃদু চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলল, সিসিটিভি ফুটেজ আছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অথৈকে নিয়ে গেছে। আপনি যতই আপনার ছেলের সাফাই গান না কেন, আপনার ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি, তবে আমার নাম আলফাজ আহমেদ না। আজকের দিনের মধ্যে অথৈকে আমার চাই, অ্যাট এনি কস্ট। নাজিফা এবার আর চুপ থাকতে পারল না। নিজের স্বভাবগত গণ্ডি পেরিয়ে আফজাল সাহেবকে শক্ত গলায় বললেন, সিসিটিভি ফুটেজের ব্যাখ্যায় যাব না আমি। অথৈকে তো আর প্রহর বাড়ির ভেতর থেকে কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে যায়নি। আপনাকে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার 1, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে প্রহর গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। অথৈ বিল্ডিং থেকে বের হয়ে গেটের তালা খুলে খুব স্বাভাবিকভাবে প্রহরের সঙ্গে দেখা করে। এই ঘটনা দেখলে বোঝা যায় যে আপনার মেয়ের সম্মতিতে আমার ছেলের সঙ্গে তার দেখা হয়। নাজিফার কথাগুলো শেষ করে ক্ষান্ত হলো। আফজাল, সাবিনা এবং এহসান চুপ করে আছে। এর ফাঁকে সাবিনা নাজিফাকে উদ্দেশ্য করে বলল, দেখ নাজিফা, কে কার ডাকে সাড়া দিয়েছে, প্রহর কেন অথৈকে কিডন্যাপ করেছে, সব প্রশ্নের উত্তর জানতে হলেও প্রহর এবং অথৈকে খুঁজে পাওয়া অনেক জরুরি। আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হোক আমার মেয়ে। তুই এখনই প্রহরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা কর, আর যদি না পারিস তবে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। নাজিফা শুনল কথাগুলো। নাজিফার কপালে দুশ্চিন্তার ভাস স্পষ্ট। ছেলে গতকাল রাতেও বলেছে অতইর সঙ্গে জোর করে সংসার করবে না। সেই আলাপের 2 ঘন্টা পার হতে না হতেই কেন ফাঁক দিয়ে অতইকে কিডন্যাপ করে কোথায় চলে গেছে কে জানে। মানুষ যে প্রেমে পড়লে বোকা হয়ে যায়, আজ তা সঠিক প্রমাণ পেল নিজের ছেলেকে দেখেই। নাজিফা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নেয় প্রহরকে কল করার জন্য। হুট করে একটি মেসেজের নোটিফিকেশন এলো। প্রহরের নাম্বার থেকে এসেছে। উত্তেজনায় নাজিফার শরীর কাঁপছে। ভয়ে ভয়ে মেসেজ ওপেন করলো। পুরো মেসেজ শেষ করার পর নাজিফা শুকনো গলায় এহসানকে ডাক দিয়ে বলল, অচেনা পাখির কলরবে আজ ঘুম ভাঙলো আমার। চোখ বন্ধ রেখে টের পাচ্ছিলাম রৌদ্রের। হুট করে মনে হলো আজকের সকাল খানিকটা ভিন্ন, অন্যরকম কিছু। প্রচণ্ড ভালো লাগা নিয়ে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম অচেনা স্থানে, অচেনা ঘরে। অজানা আতঙ্কে এতটাই ভয় পেয়েছিলাম, হুট করে চিৎকার দিয়ে বন্দি দশা থেকে মুক্ত হতে চাইলাম। কিন্তু ঠিক তখনই কেউ ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠল, মাত্র 1 ঘন্টা হয়েছে ঘুমিয়েছি, চিৎকার করছো কেন? পাশের ঘরে দাদি আছে, শুনতে পারলে কি বলবে বলো তো? আপনি 1 মিনিট, আপনার সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল রাতে। আপনি আমাকে কল করে নিচে আসতে বলেছিলেন, আমি নিচে গিয়েছিলাম। অ্যান্ড দ্য হোয়াট হ্যাপেন্ড আই ডোন্ট রিমেম্বার। আপনি কি করেছেন আমার সঙ্গে, আর কোথায় নিয়ে এসেছেন আমাকে? কথাগুলো বলতে বলতে অতই প্রহরের বুক থেকে সরে এসে খাট থেকে নেমে পড়ল। প্রহর গাঢ় চোখে চেয়ে রইল অথইর পানে। অথই রাগে কাঁপছে, নাগের ডগা লাল হয়ে গেছে। প্রহরের কাছে মনে হলো অথইকে সে নতুনভাবে আবিষ্কার করেছে। অফিসের সেই পরিপাটি শাড়ি পরিহিত অথইকে আজ অন্যভাবে আবিষ্কার করছে। ঘুম জড়ানো চোখ, ঝাঁঝালো কণ্ঠ, এলো চুলের অথইকে আজ নতুন অথই দেখা হলো। প্রহর যখন অতইকে দেখতে ব্যস্ত, ঠিক তখনই অতই একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল। খাটের ওপরে উঠে এসে প্রহরের শার্টের কলার চেপে ধরল। সামান্য প্রহরের দিকে ঝুঁকে দাঁতে দাঁত খিচিয়ে বলল, যেভাবে এনেছেন ঠিক সেভাবে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, রাইট নাও। তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য তো এখানে নিয়ে আসিনি অথই। আপনি কি পাগল হয়ে গেছেন? অথইর কাপড় বদলে দেওয়া যেন খুব স্বাভাবিক ব্যাপার ছিল তার কাছে। অথইর মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শব্দ শুনল আজ। নারীর জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জতের ওপর যখন কোনো আঁচ লাগে তখন সেই নারীর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। কারণ মানুষটার বসবাস সমাজের মধ্যে। সমাজ একজন কুলসিত নারীকে কখনোই মেনে নেবে না তার কলঙ্কিত দেহকে।
অথৈর দু চোখে জল ভরে উঠল। যাকে বিশ্বাস করলো, যাকে ভালোবাসলো, যাকে রক্ষক ভেবেছে, সেই মানুষটি কিনা ভক্ষক। জীবনের সব থেকে বড় ধোঁকা ওর প্রিয় মানুষটাই ওকে দিয়েছে। অথৈ কপালে এক হাত রেখে অসহায় হয়ে প্রহরের উদ্দেশ্য করে বলল, এটা আপনি কি করলেন? একটিবার ভাবলেন না আমার পরিণতি কি হবে? আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো কিনা? অথৈ প্রায় দিশেহারা অবস্থা দেখে প্রহর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে অথৈর সামনে গিয়ে ওকে ধরতে চাইলে অথৈ প্রহরের বুকে ধাক্কা দিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার মি মিস প্রহর মির্জা। আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না। আমি পাগল, নয়তো আপনার মতো পুরুষকে বিশ্বাস করেছিলাম। হিমানি ঠিকই বলেছিল, আপনি একজন নারী লোভী। অথৈ, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি আপনার সকল লিমিট ক্রস করে ফেলেছেন। আপনি এতটা নারী পিপাসু যে আপনি নারী দেহের ভেতরে যে একটি মন থাকে সেটা আপনি কখনোই উপলব্ধি করতে পারেননি। প্রহরের মনে হলো ওর কানে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। এতটা তিক্ত বাক্য নিজের প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শুনতে হবে কখনো কল্পনা করেনি। হিমানিকেও বুঝি এভাবে অথৈ আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগেই অথৈর ঠোঁটে আঙুল রেখে দিল প্রহর। কিন্তু অথৈ নাছোড়বান্দা, প্রতিবাদ না করে থাকতে পারবে না। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে প্রহরকে বলল, আপনি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছেন। আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েছেন? এখন যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। অথৈর মুখে আত্মহত্যার শব্দ শুনে প্রহর রেগে গিয়ে অথৈ বাহু চেপে ধরে গিয়ে হাত গুটিয়ে নেয়। জোরে শ্বাস ছেড়ে অথৈর হাত ধরে শক্ত করে মুঠোয় চেপে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে অথৈ। তুমি আমার স্ত্রী অথৈ, তুমি আমার বাল্যকালের বউ। তোমাকে আমি সবটা দিয়ে ভালোবাসার অধিকার রাখি। তুমি আত্মহত্যা করবে কেন? আমাদের সম্পর্কের একটা নাম আছে, পবিত্র বন্ধন আছে, বিয়ে হয়েছে তোমার আর আমার। অথৈ স্তব্ধ হয়ে যায়, ছটপটানো ভাবটা কমে যায়। প্রহর সেই সুযোগে অথৈর হাত আর শক্ত করে চেপে ধরে বলল, তোমাকে আমি ভালোবাসি অথৈ। আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। নিজের মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি সফল হতে। তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারছি না। তোমাকে নিজের করে পাওয়ার জন্য যদি আমাকে আরও কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় তবে আমি তাই করব। তবুও আমার তোমাকেই প্রয়োজন। অথৈ প্রহরের বুক থেকে মাথা তুলে ভেজা চোখ নিয়ে প্রহরের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার সম্মতি না নিয়ে তোমাকে গভীরভাবে স্পর্শ করার স্পর্ধা আমার নেই অথৈ। আমি এতটা সাহসী নই যে আমার অথৈয়ের সম্মতি না নিয়ে গভীরভাবে ছুঁতে পারবো তাকে। তুমি পবিত্র আছো, তোমার শরীরে একটা লোমও আমি দেখিনি। কান্না করো নামে, তোমার চোখের জলে আমার বুক ব্যথা করে। অথৈ কান্না ভেজা চোখে তাকিয়ে রইল প্রহরের পানে। প্রহর অপরাধী কণ্ঠে এতক্ষণ ধরে উপরোক্ত কথাগুলো বলছিল। হাতের উল্টো পিঠে চোখ মুছে ফেলল অথৈ। প্রহরের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটু আগে না বললেন আপনি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছেন? মিথ্যে বলেছিলাম তোমাকে। শিরিন তোমার শাড়ি পাল্টে দিয়েছে। তোমাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার কারণে রাস্তায় বেশ কবার বমি করেছিলে। তোমার পরনের কাপড় নষ্ট হয়েছিল। তোমাকে সামলাতে গিয়ে আমারও ড্রেস খারাপ হয়ে গিয়েছিল। কতক্ষণ আর তোমাকে নোংরা কাপড়ে রাখবো? এই ভেবে শিরিনকে বললাম তোমার ড্রেস বদলে দিতে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে জবাব দিল প্রহর। অথৈ ভ্রু কুঁচকে ফেলল, তারপর হুট করে প্রহরের কলার চেপে ধরে বলল, অপরাধীর ন্যায় মাথা নিচু করে জবাব দিল প্রহর। অথৈ ভ্রু কুঁচকে ফেলল, তারপর হুট করে প্রহরের কলার চেপে ধরে বলল, এত ভনিতা না করে তখনই বলতে পারতেন আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন কেন? আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছিলাম। আমাকে কিডন্যাপ করে কে নিয়ে আসতে বলেছিল আপনাকে? কিডন্যাপ করে নিয়ে না আসলে তোমার আমার ডিভোর্স হতো আগামীকাল। কলারে রাখা অতইর হাতের ওপর নিজের হাত রেখে শান্ত সুরে বলল প্রহর। অতই যেন আরো চটে গেল। তুমি কিন্তু এখনো আমার উপর চেঁচাচ্ছ অথই। আমি তোমাকে সত্যিটা এই জন্যই জানাতে চাইনি যে যেন তুমি আমাকে আমাদের প্যারেন্টসদের নেওয়া সিদ্ধান্তের ওপর নিজের সিদ্ধান্ত বানিয়ে ফেলো। আমি চেয়েছি তুমি যেন শুধু আমাকে ভালোবেসে আমাকে মেনে নাও। ভালোবাসবে দূরের কথা, প্রপোজ করার পর তুমি আমাকে কি বললে? তুমি অন্য কারো সঙ্গে কমিটেড। জানো ভেতরে ভেতরে আমি কতটা ভেঙে পড়েছিলাম। মানুষ যে টাকা পয়সা ছাড়াও ভালোবাসার অনুভূতিতে আটকে যেতে পারে সেদিনই উপলব্ধি করতে পারলাম আমি।
রাঙামাটি থেকে ফিরে সোজা বাড়িতে গিয়ে আম্মিকে বলেছিলাম ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে। আম্মি সব অ্যারেঞ্জ করলেন ঠিকই, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি অথই নামক নাম ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না, কারণ আমার মস্তিষ্ক অজান্তেই আমার ভূত ভবিষ্যৎ সব কিছুতেই অথইকে সেট করে ফেলেছে। যেদিকে যাই মস্তিষ্কের সকল স্নায়ুকোষ অথইকে মনে করিয়ে দেয় অথইকে আবির স্পর্শ করবে, ভালোবাসবে। শীতের সকালের মিষ্টি রোদে একই চাদরের তলে তারা একে অপরের সঙ্গে মিশে থাকবে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আবির কেন তোমায় পেয়ে যাবে কোনো সাধনা ছাড়াই। ওয়েট, আবিরের কথা এখানে আসছে কেন? আলফাজ আঙ্কেল আমাকে জানিয়েছেন একবার, তোমার আমার ডিভোর্স সম্পূর্ণ হলে আবিরের সঙ্গে তোমার বিয়ে হবে। তাছাড়া তুমি নিজেই তো আমাকে বললে তুমি কারো কমিটেড। প্রহরের মুখে এ কথা শুনে অথই মাথায় হাত দিয়ে মনে মনে বলল, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি যে আপনার সাথে কমিটেড এটা তো জানতাম না। আপনাকে পাওয়ার জন্যই তো সেই অচেনা ডিভোর্স দিতে চাইলাম। আনমনে ভয় আতকে উঠল অতই। প্রহর অতইকে আতকে উঠতে দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে অথই, শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে। আমি কিছুক্ষণ বিশ্রাম নাও, আমাকে একটু বের হতে হবে। প্রহর অতইর হাত ধরে বিছানার দিকে অগ্রসর হওয়ার সময় কতগুলো বলল। মানুষটা যে এতটা পাগল ছিল ওর জন্য কখনো বুঝতে দেয়নি। এত ভালোবাসা বুকে বয়ে বেরিয়েছে, অথচ একটিবারও ক্লান্ত হয়নি। একটিবারও বলেনি যে তোমাকে ভালোবেসে আমার ক্লান্তি লাগছে। খানিকটা ভালোবাসা বোঝা তুমি কাঁধে তুলে নাও। অথই মৃদু হেসে প্রহরের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসা নামক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যেদিন পাশ করবেন সেদিন জানতে পারবেন আপনার অথই কেবল আপনাকেই পেতে চেয়েছে আর কাউকে না। অথইকে শুইয়ে রেখে প্রহর চলে যাচ্ছিল। ঠিক তখনই অথই প্রহরকে ডেকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? এই তো কাছে কোথাও যাচ্ছি। আমিও যাব সঙ্গে। অস্বস্তি কাটিয়ে জবাব এলো অথইর পক্ষ থেকে। অথই আবারও প্রহরকে জিজ্ঞাসা করলো, কাছে বলতে কোথায়? এখানে পুকুর আছে? এরই ফাঁকে প্রহর এগিয়ে এসে অথইর হাত মুঠোবন্দি করে বলল, বাইরে গেলেই দেখতে পারবে। অথই প্রহরের সঙ্গে বেরিয়ে এলো। প্রহর ঘরের দরজা খুলে বের হবার পর অথইর চোখের সামনে উন্মুক্ত হলো এক বিয়ের বাড়ির দৃশ্য। গুরুজনের তাড়াহুড়া, বাচ্চাদের কোলাহল, পাড়া প্রতিবেশী উৎসুক দৃষ্টি, সবটাই চোখে পড়ল অথই। অথই প্রহরের বাহু শক্ত করে চেপে ধরে তারপর জিজ্ঞাসা করলো, আমরা কোথায় আছি? অথইর প্রশ্নের জবাবে প্রহর মুচকি হেসে খুব মিষ্টি গলায় জবাব দেয়, তোমার শ্বশুর বাড়িতে। তুমি এখন আমাদের গ্রামের বাড়িতে আছো। অথই বিস্মিত হয়ে দেখছিল চারপাশ। সত্যি কি তাই? ভাবতে বিস্মিত হলো। ওর যদি দিবস আটকানোর জন্য ওকে কিডন্যাপ করে নিয়ে আসে, তবে ওদের গ্রামের বাড়িতে কেন নিয়ে এসেছে? ওর যেন অথইর মুখের দেখে মনের হাল বুঝতে পেরেছে। আগামীকাল আমার কাজিন লুবনার বিয়ে। বেশ কয়েকবার ফোনে দাওয়াত কার্ড অবধি পাঠিয়েছে আমার ইউসুফ চাচা। বাবা আম্মি কেউই দাওয়াত অ্যাকসেপ্ট করেননি, কারণ যেদিন লুবনার বিয়ে হবে ওই দিন তোমার আমার বিচ্ছেদের দিন ঠিক হয়েছে। বিচ্ছেদের দিন এখন গোল্লায় গেছে। সোজা বউ নিয়ে এসেছি বোনের বিয়েতে। শেষের কথাগুলো বলার সময় প্রহরকে বেশ আনন্দিত মনে হচ্ছিল। অথই কেবল প্রহরের সুখী চেহারার দিকে তাকিয়ে নিজের আনন্দ অনুভব করছে। এইটাই কি তোর বউরে প্রহর? ভোর রাইতে বউরে কোলে লইয়া বাইতাইলি? তখন তোর বউয়ের মুখটা দেখতে পারি নাই। দেখি তো তোর বউ কেমন। 60 টন বৃদ্ধা প্রহর এবং অতইর সামনে এসে কথাগুলো বলল। অতইর গালে এক হাত রেখে প্রহরের দিকে তাকিয়ে বৃদ্ধা বলল, সাদে কি আমার নিজের বিয়া করা বউরে তুইলা আনছস? এমন বউরে কেবল পিঞ্জিরার মধ্যেই বন্দি বানায় রাখতে হয়। মন চাইলে একটু বাইর কইয়া দেখবি, নয়তো আটকায় রাখবি। কথাগুলো শেষ করে বৃদ্ধা অতইর মাথায় হাত বুলিয়ে বলল, আমি প্রহরের দাদি, তোমারও দাদি হই আমি। অথই দাদিকে সালাম জানালো। দাদি ভীষণ খুশি হলো। অথইকে জড়িয়ে ধরে অস্বস্তি হয়ে বলছিল, তোমারে না পাইলে আমার নাতি শেষ হইয়া যাইতো। তোমারে ফেরত আনতে সে ভুল পথ বাইছা নিছে ঠিকই, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা ভুল না।
অথই আর চোখে একবার প্রহরের দিকে তাকিয়েছিল, দেখলো প্রহরও ওর দিকে তাকিয়ে আছে। অথই লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। প্রহর নিজের ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে। দুপুর হতেই আরও অনেক মেহমান আসতে শুরু করে। সেই সব মেহমানের মাঝে ছিল অথইর বাবা মা এবং প্রহরের বাবা মা। প্রহরের দাদিকে দেখে ওনারা থেমে গেলেন। প্রহরের দাদি ভীষণ আনন্দিত হয়ে ছেলের বউকে বুকে জড়িয়ে বললেন, কেমন চোখ জুড়াইয়া যায় প্রহরের বউরে দেখলে। নাজিফা অবাক হয়ে নিজের শাশুড়িকে জিজ্ঞাসা করলো, ওর বউ, ওর লগে থাকবো না তো কি, আমার লগে থাকবো? সেই পরীর লাহান বউ প্রহরের। প্রহর যে এতদিন এই বউয়ের লাইগা ধৈর্য ধইরা আছিল, আমি তো ভাই ভাই অবাক হইয়া যাইতেছি। নাজিফা সহ বাকি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রহর কেন অথইকে কিডন্যাপ করেছে কিছুই বুঝতে পারছে না। আর অথই বিয়ের খানিকটা সন্দেহজনক মনে হচ্ছে। দুটো আশু গাছ হাতে নাতে ধরবে, তারপর জিজ্ঞাসা করবে মামলা কি। দুজন ভেতরে ভেতরে কি ফোন দিয়ে আসছে। এদিকে প্রহর অথই প্রহরের কিছু কাজিন বাইরে গিয়েছে, পাশে বিলের ধারে, এখন বাড়িতে ফিরে এসেছে। উঠোন পেরিয়ে যখন ঘরের কাছাকাছি এলো তখন পরিচিত কিছু মুখ দেখে প্রহর এবং অথই থমকে দাঁড়ালো। পরিবারের কাছে কি জবাব দেবে ভেবেই ঘাম ছুটে যাচ্ছে অথই আর প্রহরের। অথইর পরিবারকে এবং নিজের পরিবারকে দেখে প্রহর শক্ত করে অথইর হাত ধরে রাখলো। অথই মলিন দৃষ্টিতে একক্ষণের জন্য তাকিয়েছিল প্রহরের দিকে। প্রহরের হাসি মুখটা অমাবস্যার আধারে নেমে এসেছে, অথচ বেশ কিছু সময় আগেও প্রহরের ঠোঁটের কোণে হাসি লেগেছিল। প্রহরের বুকে দহন হচ্ছে। অথইর মা বাবাকে দেখে মনে হচ্ছে যেন অথইকে তারা চিরকালের জন্য ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছে। যদি এরকম কিছু হয় প্রহর সেফ মরে যাবে। এত বিলাসবহুল জীবনে যদি ভালোবাসা নামক বস্তু না থাকে তবে বেঁচে থাকা দায়। আফজাল এবং সাবিনা মেয়েকে দেখে যেন তাদের হৃদয় প্রাণ ফিরে এসেছে। সাবিনা এবং আফজাল অথইর সামনে গিয়ে দাঁড়ালো। প্রহরের হাতে বন্দি করে রাখা অথইর হাতটাকে মুক্ত করে আফজাল প্রহরের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার প্রহর, আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে তুলে এনে তুমি মোটেও ভালো করোনি। প্রহরের চোখের সামনে দিয়ে অথইকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে আফজাল, ওদের পেছনে সাবিনা। প্রহর অসহায় হয়ে নাজিফার দিকে তাকালো। নাজিফা চোখের ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলল, কিন্তু মায়ের কথা কি অশান্ত হৃদয় শান্ত হবে? বুকের ভেতর যে উথাল পাতাল ঢেউ আছড়ে পড়ছে তা কেবল অথইকে বুকের মধ্যে আগলে নিতে পারলেই শান্ত হবে। কোনো শান্তিবাণী কাজে আসবে না এখন। প্রহর বিয়েবাড়ির আমেজ ছেড়ে গাঢ় বাঁধানো পুকুরের কাছে চলে যাচ্ছে। নাজিবা এবং এহসান দৌড়ে ছেলের পেছনে ছুটে গেল। বিশাল এক পুকুর, পুকুরের চারপারে অসংখ্য সুপারি গাছ এবং নারকেল গাছ সারি। শান বাঁধানো ঘাটে এসে বসলো প্রহর, টলটলে জলের দিকে তাকিয়ে রইল। জলের মাঝে নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। প্রতিবিম্বর দিকে তাকিয়ে প্রহর আবিষ্কার করলো ওর প্রতিবিম্বর বিদ্রুপের হাসি হাসছে। প্রহর বিস্মিত হয়ে তাকিয়েছিল। প্রহরকে অবাক করে দিয়ে তারই নিজের প্রতিবিম্ব বলে উঠল, অথইয়ের ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমার ভালোবাসা যথেষ্ট আমাদের জন্য। অথই কাকে ভালোবাসে ওসব দেখার সময় আমার নেই। আমি অথইকে ভালোবাসি এটাই জানি, আর অন্য কিছু জানতে মোটেও উৎসাহী নই। প্রহরের কথা শুনে প্রহরের প্রতিবিম্ব অট্টহাসিতে পেটে পড়ল। প্রহর অবাক হয়ে তাকিয়ে রইল জলের ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে। প্রহর, কারোর ডাক শুনে প্রহর পিছনের দিকে তাকালো। ওর মা এসেছে। প্রহর আবার জলের দিকে তাকালো। আশ্চর্য তো, এবং ওর প্রতিবিম্ব স্বাভাবিক, হাসছে না কেন? এতক্ষণ তবে কি হচ্ছিল? নাজিফা এবং এহসান দৌড়ে এসে প্রহরের পাশে গিয়ে বসলো। প্রহর তাকালো না ওনাদের দিকে। নাজিফা ছেলের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, তোর দাদুর বাড়িতে আসবি একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আর ওভাবে অথইকে নিয়ে এলি কেন? অথই আমার স্ত্রী, আমি ওকে কোথাও নিয়ে গেলে নিশ্চয়ই আমার কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না। বারবার গোয়ার্তামি করবি না প্রহর। তুই টিনেজ প্রহর নেই যে এখন যা মন চাইবে তাই করবি। তুই নিজেই আমাকে বলেছিলি অথয়ের সঙ্গে ডিভোর্সের ব্যবস্থা করতে। আবার কি মনে হলো তোর বলা নেই কওয়া নেই মেয়েটাকে ওর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে এসেছিস তোর দাদুর বাড়িতে? তুই কি চাইছিস বলতো আমাদের? আমার অথইকে চাই। কতবার বোঝাবো তোমাদের? একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত।
অথইকে যদি না পাই, আই সোয়ার ছেলের মরা মুখ দেখার জন্য প্রস্তুত হও তোমরা। নাজিবা বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। ওর রাগে অন্ধ হয়ে গেছে, কি বলছে কিছুই বোধকর্ম নেই ওর। হেউসান ছেলের কাঁধে হাত রাখলো। বেশ, এইটুখানি স্নেহমাখা স্পর্শের প্রয়োজন ছিল বোধহয়। প্রহর ওর বাবাকে জড়িয়ে ধরলো, তারপর কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল, ভালোবাসা বড্ড খারাপ অনুভূতি কেন? ওকে না পেলে মনে হয় অনুভূতির তাপে পুড়ে ছাই হয়ে যাব। বাবা, ওকে আমার করে দিন না। ওকে না পেলে আমি জানি না আমার পরিণতি কি হবে। আমার শুধু অথইকে চাই বাবা। পৃথিবীর কোনো কিছুই আমাকে মুগ্ধ করেনি, মোহে আটকাতে পারেনি, টাকা পয়সার প্রতি লোভ জাগাতে পারেনি। আমার নিজের হাতে গড়া কোনো সম্পদ আমাকে মানসিক তৃপ্তি দিতে পারেনি। আমার মুগ্ধতা, ভালোবাসা, সম্পদ, লোভ, মানসিক তৃপ্তি সবটাই যেন অথইকে ঘিরে গড়ে উঠেছে বাবা। আমি অথইকে না পেলে মরে যাব বাবা, স্রেফ মরে যাব। এদিকে আফজাল মেয়েকে বলল, তোর মোটেও উচিত হয়নি অত রাতে ঘর থেকে বের হয়ে প্রহরের সঙ্গে দেখা করার। প্রহরকে আমি জেলের ভাত খেয়ে ছাড়বো, তুই জানিস। আবিরের পরিবার কোনোভাবে জেনে গেছে তুই বাড়িতে নেই। তোকে তোর অফিসের বস কিডন্যাপ করেছে। তুই আন্দাজ করতে পারছিস আমাদের জন্য ব্যাপারটা কতটুকু এম্বারাসিং? ফার্স্ট মেয়ের ওপর রেখে কথাগুলো উগরে দেয়। সাবিনা অথই কাঁধে হাত রেখে পাশে বসেছিল। অথই মাথা নিচু করে বসে ওর আব্বুর কথাগুলো শুনছিল। ওর আব্বুর বলা কথাগুলো শেষ হতেই অথই শান্ত সুরে ওর আব্বুকে জবাব দিল, আমার অফিসের বস আমাকে কিডন্যাপ করেনি আব্বু, আমাকে আমার স্বামী নিয়ে এসেছে। দুটো বাক্য যেন বজ্রপাতের ন্যায় পড়ল সাবিনা এবং আফজালের ওপর। বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। অথই সেই দিকে কর্ণপাত না করে আলফাজের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমরা মোটেও এই কাজটা ঠিক করনি আব্বু। আমি তোমাদের কতটা ট্রাস্ট করি, আর তোমরা কি করলে আমাকে একটিবার জানানোর প্রয়োজন বোধ করলে না। আবিরকে আমি সির্ফ বন্ধু, ভালো বন্ধু মনে করি, এর বাইরে নাথিং এলস। সেই আবিরের সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছো আমাকে না জানিয়ে। কিন্তু তুই তো আবিরকে বস। সাবিনাকে পুরো কথা সম্পূর্ণ করতে বাধা দিল অথই। মা, আমি আবিরকে নয় প্রহরকে ভালোবাসি। সাবিনা এবং আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তাদের মাথায় কিছুই ঢুকছে না। সাবিনা অবাক হয়ে অথইকে প্রশ্ন করলো, কিন্তু তুই তো বলছিলি তুই অন্য কাউকে ভালোবাসিস। প্রহরের সঙ্গে যেন তোর ডিভোর্সের শীঘ্রই ব্যবস্থা করি, আবার এখন তুই নিজেই বলছিস যে প্রহরকে তুই ভালোবাসিস। অথই ওর মায়ের হাত ধরে বলল, মা, খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার। ইধি ফুপি আমাকে কেবল ব্যক্তি সম্পর্কে এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক এটুকু বলেছিল, নাম বলেনি। আমি রাঙামাটি থেকে আসার পর তোমাদের যখন ডিভোর্সের ব্যবস্থা করতে বললাম, তখনও কিন্তু পারতে আমাকে নামটা জানাতে, কিন্তু বলনি তোমরা। তুমি এবং আব্বু কখনোই আমাকে নাম জানাতে চাওনি। অথই ওর মায়ের হাত ধরে কথাগুলো বলেই ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আপু, আমি প্রহরকে ভালোবাসি। প্রহরকে পাওয়ার জন্য আমি সেই ব্যক্তির কাছ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাদের ডিভোর্সের ব্যাপারে বলেছিলাম।